আমার সাউন্ড স্পষ্ট আছে? রিশাদ? জি স্যার, একদম স্পষ্ট স্যার। তাহলে আমি স্লাইড শেয়ারিং এ যাই। কোহোস্ট করছে। জি স্যার, কো-হোস্ট স্যার এখনো দেখাচ্ছে না স্যার। স্লাইড শেয়ার একটু দিয়ে দেখবেন স্যার হয় কিনা, তারপর আবার আমরা স্যার ওই ট্রাই করছি আমি, একটু নেটওয়ার্কের প্রবলেম কারণে। হ্যাঁ আসছে আসছে। শেয়ারিং হয়েছে। জি স্যার। দেখা যাচ্ছে আমার স্লাইড? জি স্যার। স্যার আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে স্যার আর 1 মিনিট দেখি স্যার কেউ জয়েন করে কিনা, তারপর স্যার শুরু করে দিচ্ছি স্যার। Good evening, everyone. I am Dr. Mahabub Krishat, currently working as a Registrar of Medicine in Popular Medical College and co-coordinator of this MedExcel academic group, welcoming all of you to today's presentations about IOE for the FCPS Part 2 exams. FCPS Part 2 written just recently finished, and everybody I know preparing for this IOE part and the OSP part and the clinical examinations. I think this program will be very helpful for the students who appeared in the exam and for the students who will appear in the exam in future. Today, great academician, Professor Sujit Pal sir, my direct teacher from Chittagong Medical College, professor and head of the Department of the Medicine, will present, will conduct this class on the IOE to get us habituated with the systems and the questions. I am handing the class to dear Professor Sujit Pal sir. Sir, you can please can carry on now. Thank you, Mayuk, for your introduction. আমি আসলে বাংলায় বলবো যাতে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। আর ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন আসলে এটা নিউ কনসেপ্ট। আমরা যে গতদিন যে পরীক্ষা নিয়েছি সেটা হচ্ছে আমাদের ভাইভা বোর্ড ছিল। ভাইভা বোর্ডের একটা রূপান্তর হচ্ছে ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন সেশন। এখানে 5টা স্টেশন থাকবে, এটা আপনারা সবাই জানেন ইতিমধ্যে অথবা জেনে গেছেন। 5টা স্টেশন প্রত্যেকটাতে 10 মার্ক করে এবং 10টার মধ্যে আবার কতগুলো ডোমেন এন্ড সাবডোমেন আছে, ওখান থেকে করে পরীক্ষাটা দিতে হবে। যেহেতু এটা নতুন, এটা অনেকেই জানে না, তো আমিও আসলে যেগুলা ট্রেনিং করেছি ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশনের উপর, প্লাস আমাদের কিছু কোয়েশ্চেন বানাতে হয়। সাথে হচ্ছে গত কয়েক মাস আগে আমরা একটা ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশনের উপর একটা অনলাইন পরীক্ষা নিয়েছি। এই সব কিছু মিলিয়ে আমার যতটুকু অভিজ্ঞতা ওটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে অভিজ্ঞতাটা হচ্ছে আপনাদের মতোই ধরে নেন, আপনারা এটার মধ্যে ওরিয়েন্টেশন হচ্ছেন, আমরাও যারা টিচার যারা এক্সামিনার এরাও ওরিয়েন্টেড হচ্ছে। আর একটা হচ্ছে যে এটা যদি আপনি যদি ভালো ওরিয়েন্টেড না হন তাহলে আপনি নার্ভাস হয়ে যাবেন, আর যদি ভালো ওরিয়েন্টেড হয়ে যান তাহলে নার্ভাসনেসের কিছুই নেই। আপনাকে যেটা প্রশ্নটা ভাইভা বোর্ডে আপনার সামনাসামনি করা হতো ওই প্রশ্নটাই আপনাকে আমরা লিখিতভাবে ইয়েকে জমা দেই, এবং এটা যে জমা দিয়েছেন তার পরিবর্তে যে কোনো একজন আপনাকে প্রশ্নগুলো করা হবে। কিংবা প্রশ্নটার রূপরেখা দেওয়া হবে, ওই প্রশ্নটা আপনারা দেখে দেখে এবং প্রশ্নের উত্তরের মধ্যে উত্তরগুলোকে যে অবজারভার থাকবেন উনি নোট করে মোটামুটি আপনার ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন হয়ে যাবে। এটা কেন? এটা হচ্ছে জাস্ট ইউনিফর্মিটি অ্যামং দা এক্সামিনার। অনেক সময় এক্সামিনাররা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে, রিলাক্টেন্ট থাকে,
মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশনে হয় কি, ওরাল এক্সামিনেশনটাই জাস্ট একটা ফরম্যাট, মানে একটা একটা মোল্ড, একটা ঠিক মতো একটা গুছানো, যাতে এক একজনকে এক এক প্রশ্ন করে। এমনি আমরা যখন বিসিপিএস এ পরীক্ষা নিয়েছি তখন দেখছি ওই একটা প্রত্যেকটা ছাত্রকে একই ধরনের কোশ্চেন করা হয়। এই কোশ্চেন এটারই একটা রূপ হচ্ছে ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন। প্রত্যেককে একই ধরনের কোশ্চেনের রূপরেখা দেওয়া হবে, তার রেসপন্স গুলো দেখে তাকে ইভ্যালুয়েট করতে হবে। এটা হচ্ছে ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশনের রূপরেখা। এটাতে আসলে ভয়ের কিছু নেই। যারা মোটামুটি প্রিপেয়ার, একটা ডিজিজ সম্পর্কে ভালো কনসেপ্ট আছে, কিংবা যে ডোমেনগুলো আমরা বলবো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, ইভ্যালুয়েশন, যেগুলো কনসেপ্ট যেগুলো মোটামুটি আমরা যেগুলো করিডোরে যাই, ওগুলোতেই কোশ্চেনের কিংবা আনসার গুলো চলে আসে। কোশ্চেন আনসার গুলোকে ইজিলি দেওয়া যায়। একটা টপিক আছে রেসেন্ট অ্যাডভান্স, ওটাতে একটু রেসেন্ট অ্যাডভান্স সম্পর্কে একটু জানতে হয়। এটা রেসেন্ট অ্যাডভান্স নিয়ে এত বেশি হওয়ার দরকার নাই। রেসেন্ট অ্যাডভান্স মানে এগুলো প্রত্যেকটা ইয়ারেই প্রত্যেকটা সাবজেক্টের কিছু রেসেন্ট অ্যাডভান্সমেন্ট থাকে। ওই রেসেন্ট অ্যাডভান্স গুলা একটু, যেমন এখন হচ্ছে কোভিড নিয়ে কিংবা মিউকোরমাইকোসিস, এই ধরনের কিছু রেসেন্ট অ্যাডভান্স গুলো যে আমরা মনে হয় যারা এক্সামিনি এরা মোটামুটি এগুলো নিয়ে মোটামুটি আমরা যতটুকু জানি তার চেয়ে অনেক বেশি ওনারা জানেন। এগুলো নিয়ে এত বেশি ভয় পাওয়ার কিছু নেই। আর একটা ডোমেন্স থাকে এথিক্যাল, এইটাতে একটু এক্সারসাইজ করতে হয় আমার কাছে। আমরা আসলে আমি আজকে যেগুলা দেখাবো এগুলা জাস্ট একটা মানে টেমপ্লেট, একটা স্যাম্পল দেখাবো। এইটার এই স্যাম্পলটাকে রেখে আপনারা প্রিপারেশন নিতে থাকবেন। যেমন এথিক্যাল, এটা আমি ওই সময় আবার বলতে পারি। যেমন এথিক্যাল কনসেপ্ট যেগুলো দেখাবো ওগুলোতে একটা সিনারিও দেওয়া হবে। সিনারিওর মধ্যে আপনাকে ওয়েটেজ, মানে আপনার কোনটা গুরুত্ব দিচ্ছেন, ম্যালফিশিয়েন্স কিংবা বেনিফিশিয়েন্স কিংবা জাস্টিস, কোনটা আপনি চিন্তা করে ওটার উপরে আপনার প্রশ্ন, এগুলো আমি আপনাদেরকে দেখানোর সময় এগুলো আরো ডিটেলস বলবো। তো আমি যেটা ইন্ট্রোডাক্টরি বলছি, আপনারা যারা এক্সামিনের সামনে যারা পরীক্ষায় পাস করবেন, রিটেন দিয়ে দিয়েছেন, সামনে অসপি, এবং এগুলো আসলে আমাদের ওরিয়েন্টেড না হওয়ার জন্য আমাদের একটু ভয় লাগে বলে মনে হয়, আমার কাছে মনে হয়। নাহলে আসলে তেমন কঠিন কিছু বলে মনে হয় না। অসপিগুলো যেগুলো দেখলাম সেগুলো মোটামুটি আপনি যদি আপনার কনসেপ্টটা ঠিক থাকে, রিলেটেড কোয়েশ্চেন আপনি ইজিলি করতে পারবেন। এই রিলেটেড কোয়েশ্চেন আনসার আপনারা ইজিলি দিতে পারবেন। ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশনের আমি একটা পরীক্ষা হয়েছিল, অনলাইনে পরীক্ষা হয়েছিল গত কয়েক মাস আগে। এখানে আমি বললাম দুইটা মেয়ে আমার কাছে পরীক্ষা দিয়েছে, বেশ ভালোই মার্কস পেয়েছে। মোটামুটি তেমন একটা দুইটা হয়তো কনফিউশন ছিল, স্যার আবার একটু বলেন প্রশ্নটা, এমন করে টরে এই ধরনের একটা অপশন থাকবে। ওই 2 মেয়ে ভালো। যদি এই মেয়ে দুইটা এখন আমার শ্রোতা হিসেবে আছে কিনা জানি না, যদি থাকে ওনারা রিকল করতে পারেন। মোটামুটি দেখলাম যে ওরা ভালোই আমার সাথে ইন্টারেক্ট করেছে, এবং ওই ইন্টারেক্টিভ কোয়েশ্চেনটা গুলো কি ছিল এখান থেকে আমি 2-একটা স্যাম্পল নিয়ে আসছি দেখানোর জন্য আপনাদেরকে। আপনাদের ভয়ের কিছু নাই, আপনারা মোটামুটি প্রিপারেশন নেওয়া, বিশেষ করে ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা তো আসলে বেশি আপনাদেরকে মানে ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলোতে আপনার কতটুকু পারদর্শী, কতটুকু আপনাদের ডিসিশন মেকিংটা কিরকম। রিটেনের সময়ও আপনাকে একটা সিনারিও দেওয়া হলো, আপনার থিঙ্কিং গুলাকে প্রায়োরিটি বেসে কতগুলো আপনি আমাদের থিঙ্কিং এর সাথে আপনার থিঙ্কিং মিলতেছে কিনা, এতে হলে আপনার মোটামুটি একটা মার্কস পেয়ে যাবেন বলে আমার মনে হয়। তাহলে আমি একটা শুরু করি। এটা এই জিনিসগুলো আসলে has been taken, এইগুলো আমরা নিয়েছি এই বিসিপিএস থেকে। আমাদেরকে কতগুলো বেসিক ফরম্যাট এবং ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন কিরকম হবে এই ধরনের কিছু রূপরেখা আমাদেরকে দেওয়া হয়, ওগুলোর থেকে আমি এনে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করেছি। বেসিক ফরম্যাটে দেখা গেল দেয়ার উইল বি দ্য 5 IOE স্টেশন, 5টা স্টেশন থাকবে, এবং প্রত্যেকটা স্টেশনের জন্য 10 মার্ক করে, আপনারা সময়ও পাবেন। এবং এই ইস্যুস কভার্ড ইন 5 স্টেশন বিসিপিএস কাউন্সিল এগুলা ডিটারমিন করে দিয়েছে। এটা আসলে আমি নিজের কিছু না, আমি জাস্ট ওনাদের কথাগুলোকে জাস্ট ইকো করতেছি। এখানে 5টা স্টেশনের মধ্যে থাকবে। একটা হচ্ছে ইমার্জেন্সির মধ্যে ইভ্যালুয়েশন ইমার্জেন্সি আসলো আপনি কিভাবে ইভ্যালুয়েট করবেন ডায়াগনোস পর্যন্ত। আরেকটা ইমার্জেন্সি সিনারিও দেওয়া হবে, আপনার ইভ্যালুয়েশন হয়ে গেছে হয়তোবা,
তারপর আপনি ম্যানেজমেন্ট কিভাবে করবেন, ম্যানেজমেন্টের কোনো লুপহোলস কিংবা প্রস এন্ড কনস আছে কিনা। আরেকটা স্টেশনে থাকবে ক্রনিক কেস ম্যানেজমেন্ট, ওপিডি, যে কোনো মেডিসিন কিংবা সার্জারি ওপিডিতে যে ধরনের রোগীগুলো আসে, যেমন এখানে আমি রিউমেটয়েড আর্থ্রাইটিসের সিনারিও দেখাবো। নেক্সট হচ্ছে রিসেন্ট আপডেটস। রিসেন্ট আপডেটসটা আসলে আপনাদের সাম্প্রতিক মানে তথ্যগুলো কিভাবে জানেন। যেমন আমি এখানে একটা কোভিডের উপর একটা তথ্য দেখিয়েছি, জাস্ট এটা দেখানো মানে জাস্ট একটা টেমপ্লেট, জাস্ট একটা স্যাম্পল। এটা বিভিন্নভাবে আপনাদের কাছে আসতে পারবে এবং দেয়ার আর মেনি 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 কোয়েশ্চেন। আর লাস্ট একটা হচ্ছে পাবলিক হেলথ এবং এথিক্যাল ইস্যুস সম্পর্কে একটা সিনারিও থাকবে। আপনার মোটামুটি প্রিপারেশন, মেন্টালি প্রিপারেশন থাকবে। এই ধরনের 5টা স্টেশনে আমাকে টাচ করতে হবে। এইটা আপনারা মোটামুটি সবাই জানেন। তারপরে এগুলো আমি আবার রিকনসিডার করলাম। একটা হচ্ছে ইমার্জেন্সি 1 এন্ড ইভলিউশন, ইমার্জেন্সি 2 হচ্ছে ম্যানেজমেন্ট। আরেকটা জিনিস হচ্ছে যে ইভলিউশন ম্যানেজমেন্ট, এগুলোতে আমি বললাম যে এক্সামিনার বইটই দেখে দেখে আপনাদেরকে কোশ্চেন করবে। আপনারা অনেকটা পারদর্শী এবং আপনারা যারা রীতিমতো ক্লাস করেন কিংবা রীতিমতো ওয়ার্ডে যান, এগুলো আপনাদের জন্য তেমন কিছু আমার মনে হয় না তেমন বড় কিছু। তাহলে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট একটা আপনাদের ভয় ভাঙানোর জন্য আমি আমার প্রচেষ্টা। প্রত্যেকটা আইওই মানে ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন স্টেশন উইল বি বেসড অন এ প্রবলেম সিনারিও। একটা সিনারিও আপনাদেরকে দেখা হবে, এন্ড এটা দেওয়া হবে গিভেন আইদার ইন দ্য প্রিভিয়াস স্টেশন অথবা বিগিনিং অফ দ্য স্টেশন ঢোকার সাথে সাথে দেওয়া হবে, অথবা প্রিভিয়াস স্টেশন আপনাকে আস্তে আস্তে আপনাকে দিয়ে দেওয়া হবে, কিংবা আপনি বসলেন এখানে আপনাকে দেওয়া দেবে। অবশ্যই একজন অবজারভার থাকবেন যে কোশ্চেনগুলো করার জন্য। আপনি তাহলে বসলেন কিংবা আপনি প্রিপারেশন নিলেন, নেওয়ার পরে for any IOE station only one domain will be addressed. একটা স্টেশনের জন্য একটা ডোমেইন আপনাকে দিতে হবে। যেগুলো বলছে ইমার্জেন্সি 1, ইমার্জেন্সি 2, ক্রনিক কেস, রিসেন্ট আপডেটস, যে কোনো একটা 5টা থেকে যে কোনো একটা। অ্যাজ শোন ইন দ্য টেস্ট ম্যাট্রিক্স, মানে এটা আমি আসলে কপি করে আনতে পারি না, আমি তবে আপনাদেরকে দেখাচ্ছি। টেস্ট ম্যাট্রিক্স মানে এটাও আমাদের টেমপ্লেট দেওয়া হয়েছে, এটা আমাদেরকে সাপ্লাই দেওয়া হয়েছে, শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটাকে আপনাদেরকে ডিসকাস করে আপনাদেরকে দেখাচ্ছি। টেস্ট ম্যাট্রিক্সটা কি? টেস্ট ম্যাট্রিক্স এটা টেমপ্লেট একটা। টেস্ট ম্যাট্রিক্স গুলো এমন, এটা বিসিপিএস থেকে আমাদেরকে সাপ্লাই দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এই টেস্ট ম্যাট্রিক্স এর মধ্যে থাকবে একটা ডোমেইন থাকবে, একটা সাব ডোমেইন থাকবে, এবং এই ডোমেইন গুলার উপর আমাদের কোশ্চেন গুলা আমাদের আবর্তিত হবে। স্টেশন গুলোতে আমি কিছু আগেই বলে ফেলছি, 5টা স্টেশন আগেই বলে ফেলছি। স্টেশন গুলাতে আমি এইভাবে কভার করব, দেখা যায়। এবং একটা হচ্ছে যে ডোমেইন 1 এর জন্য 3টা সাবডোমেইন ইউজ করা, ডোমেইন 2 এর জন্য 4টা সাবডোমেইন, এই ধরনের আপনার 3 থেকে 4টা সাবডোমেইন আমরা ইউজ করি। আমি সিনারি যখন দেখাবো আপনারা বুঝতে পারবেন। যেমন ডোমেইন 1 একটা ইভ্যালুয়েশন, একটা আমি সিনারি দিলাম, চেস্ট পেইন একটা সিনারি দিলাম, একটা ইভ্যালুয়েশন করতে হবে। শ্বাসকষ্ট একটা সিনারি দিলাম, আপনি কিভাবে ইভ্যালুয়েট করবেন। কিংবা পেইন অ্যাবডোমেন একটা সিনারিও দিলাম, হেডেকের একটা সিনারি দিলাম, আপনি ইভ্যালুয়েশন কিভাবে করবেন। ইভ্যালুয়েশন করতে আমরা কি করি, টুলস কি ইউজ করি, এই টুলস গুলো আমরা এখানে সাবডোমেনের মধ্যে আনছি। যেমন আমরা যখন ইভ্যালুয়েট করতে যাই, এটা একটা হিস্ট্রি নেই, তো আমরা একটা ছোট্ট হিস্ট্রি দিব। তখন আমাদের হয়তো একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, তুমি আমাদের হিস্ট্রিটা গুলো দিলাম, আর কোনো কি এক্সট্রা হিস্ট্রি তুমি নিতে চাও? তখন আপনি বলতে থাকবেন। ওই বলাগুলো আপনার আনসারের সাথে যদি মিলে যায় আপনি মার্কস পাবেন, আর যদি মিলিয়ে কাছাকাছি মিলবে। আর যদি মনে করেন যে ডক্টর যদি বলে তুমি কিছু বলতে চাও, মনে করতে হবে যে আপনার 2-একটা পয়েন্টস আপনার এখনো টাচ করা হয়নি, তখন আপনি আবার নতুন করে চিন্তা করে আরো 2-একটা বলতে। এই আপনি কি আর কিছু বলতে চান, কিংবা ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং এলস, এই প্রশ্নটা আমরা বারবার এই প্রত্যেকটা ডোমেনের সাথে আমরা এটা ইউজ করবো। অনেক সময় মিস হতে পারে, তা এইগুলো আমরা আবার আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। এটা একটা আইওএর বৈশিষ্ট্য, আমরা পরে দেখাবো। তাহলে যখন ডোমেন 1 ইভ্যালুয়েশন সিস্টেমে যাবে, আমরা হিস্ট্রি নেই, হিস্ট্রির পরে ফিজিক্যাল এক্সামিনেশন করি। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আবার জেনারেল এক্সামিনেশন থাকে, সিস্টেমিক এক্সামিনেশন থাকে। জেনারেলের মধ্যে কোন কোন জায়গাটা আমরা টাচ করতে চাই, এটা একটু আমরা শুনতে চাইবো। তারপর সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে কোন এলিমেন্টারি হোক, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, নার্ভাস সিস্টেম কিংবা রিউমাটোলজি, যে কোনো সিস্টেমের মধ্যে আমরা কোন
কোন কোন এক্সামিনেশন করতে চায় কিংবা তার ফাইন্ডিংস কি উইথ এগুলো আমরা শুনতে চাই। ইনভেস্টিগেশন রিলেভেন্ট ইনভেস্টিগেশন কি হতে পারে ফর ইভ্যালুয়েশন, ডায়াগনোসিস কি এবং ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যদি আমি রাখতে পারি, অথবা যদি এক্সামিনেশন পছন্দ করে তাহলে রিলেভেন্ট বেসিক অ্যান্ড ক্লিনিক্যাল সায়েন্স, বেসিক কয়েকটা প্রশ্ন করতে পারে, যেমন লিভারের সায়েন্স, স্প্লিনটা কোন দিকে থাকে, রাইট হাইপোকন্ড্রিয়াল যদি পেইন হয় তাহলে কোন কোন অর্গানকে আমি মাথার মধ্যে আনবো, এই ধরনের কিছু বেসিক ক্লিনিক্যাল প্যারাক্লিনিক্যাল কিংবা বেসিক কথাও জিজ্ঞেস করি, কিংবা ইলেকট্রাইজ যদি আসে হাইপারনেট্রিমা সম্পর্কে বেসিক কতগুলো কথা জিজ্ঞেস করলে আপনাদের করলেও করতে পারে। এটা হচ্ছে ইভ্যালুয়েশন পর্যায়ে। তারপর হচ্ছে যদি এর পরের ডোমেনটা যদি ম্যানেজমেন্ট, ওই যে আমি একবার বলছিলাম যে ইমার্জেন্সি স্টেশন 1 হচ্ছে ইভ্যালুয়েশন, স্টেশন 2 হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট যখন হবে একই জিনিস, আমি এদেরকে কি ট্রিটমেন্ট দেবো, এমআই ম্যানেজমেন্ট কি করবো, ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের পার্টগুলো কি হবে, তারপরে রেশনাল ইউজ অফ ড্রাগস, কোন ড্রাগ দেবো এবং কেন দিব, অ্যান্টিবায়োটিক দিলে কি রকম কবে দিতে পারি, কিংবা কোনো ড্রাগস যদি তার উপকারিতা কি তার অপকারিতা কি, এটাও একটু জিজ্ঞেস। তারপর হচ্ছে প্রগনোসিস এন্ড কমপ্লিশন, অর্থাৎ এই ওষুধটা দিলে এই ম্যানেজমেন্টটা করলে আমার রোগীর কিরকম ভালো খারাপ এগুলো জিজ্ঞেস করতে পারি। তারপর হচ্ছে অ্যাডভান্স ড্রাগ রিয়েকশন, যেটা ওষুধটা দিচ্ছি আমি মনে করি মরফিন দিলাম, তার কোনো অ্যাডভান্স রিয়েকশন হতে পারে কিনা, কিংবা আমি একটু অ্যান্টিস্পাসমোটিক দিলাম, কোনো প্যারালাইটিক হতে পারে কিনা, এই ধরনের মানে যে কিংবা এখন কোনো ওষুধে কোনো ভার্টাইগো হতে পারে কিনা, যে কোনো একটা সাইড এফেক্ট কিংবা স্টিভেন জনসন সিনড্রোম হতে পারে কিনা, এই ধরনের রিলেটেড অ্যাডভান্স ড্রাগ রিয়েকশন সম্পর্কে কথা বলতে পারি। আউটকাম অ্যাসেসমেন্ট করার জন্য কোনো স্কোরিং যদি থাকে ম্যানেজমেন্টের মধ্যে, কোনো স্কোরিং সিস্টেম, যেমন আমরা প্যানিকেটের মধ্যে স্কোরিং সিস্টেম করি কিংবা ব্লিডিং হেমাটাইমাসের মধ্যে স্কোরিং সিস্টেম করি, এই ধরনের কোনো স্কোরিং সিস্টেম যদি থাকে, কিংবা রিউমাটয়েড ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স দেখি, এগুলো আমরা আউটকাম অ্যাসেসমেন্টের জন্য। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে রিলেভেন্ট বেসিক অ্যান্ড প্যারাক্লিনিক্যাল, যদি স্যাররা জিজ্ঞেস করতে চাই ওটা আপনারা উত্তর দেবেন। রেসেন্ট অ্যাডভান্স সম্পর্কে আসলে তেমন কেন উল্লেখ নাই, এটা আপনারা নিজে রেসেন্ট অ্যাডভান্স গুলো যেহেতু খুবই রেসেন্ট থাকবে, এগুলা স্যাররা যে প্রশ্নটা করবে তার উপর উত্তর দিলেই মোটামুটি আমার এটা আমি একটা দেখাবো, মোটামুটি আপনাদের প্রশ্নগুলো উত্তর আমি যারা পরে জয়েন করছেন তাদের জন্য আবার বলি, সেটা হচ্ছে গত কয়েক মাস আগে আমি 2টা মেয়ের পরীক্ষা নিয়েছি, দুজনেই খুব ভালো আমার সাথে রেসপন্ড করেছেন, দুজনেই পাস করেছেন আমার দৃষ্টিতে। হাইওয়েতে মানে খুব একটা যদি নার্ভাস না হয়ে যান, মাত্রা ঠান্ডা থাকে, আপনারা যেমন ভাইবার টেবিলে যেমন করেন আর কি, যেভাবে বসে কথা বলেন অনেকটা সেভাবে কথা বলবেন, একটু মনোযোগ দিয়ে সিনিয়রদের শুনবেন, এবং যদি সিনিয়র যদি শুনতে যদি ইয়া হয় আপনি রিপিট করতে পারেন। আবার আপনি এটা আমি আমার স্যাম্পল কোশ্চেন দেখাবো, আপনি আবার জিজ্ঞেস করবেন স্যার আমি এই ইয়াটা বুঝতে পারি না, ক্যান ইউ টেল মি ইট অ্যাগেইন, তবে সময়ের দিকে একটু মাথায় রাখতে হবে। আপনি একজনকে জিজ্ঞেস করে আপনি আবার এটাকে নিয়ে নিতে পারেন, যে না মানে ওইটার আপনি যেটা মিস করেছেন সেটা আবার একটু বুঝতে পারেন। কেমন রেসনেন্ট বাস নিয়েও এত বেশি মাথা করেন। আর একটা হচ্ছে এই এথিক্যাল ইস্যুর মধ্যে, ডোমেন 3 মধ্যে একটা পাবলিক হেলথ ইস্যু নিয়েও আমরা কথা বলতে পারি, এটা একটা থাকবে, অথবা এথিক্যাল ইস্যুস মানে হচ্ছে আসতেছি পাবলিক হেলথের মধ্যে, যেমন আমাদের কোভিড নিয়ে যদি চিন্তা করি, এপিডেমিওলজি, এনভায়রনমেন্টাল হেলথ নিয়ে কথা বলতে পারি, হেলথ প্রমোশন, এডুকেশন এন্ড হেলথ ইকোনমিক্স, এই ধরনের রিলেটেড কিছু কথা বলতে পারি, পাবলিক হেলথ রিলেটেড কথা বলতে পারি। আর এগুলো আপনারা আলোচনার মাধ্যমে যিনি আপনাকে প্রশ্ন করবেন আলোচনার মাধ্যমে এগুলো আপনার উত্তর দিলেও মোটামুটি আপনার এগুলো ভালো হবে বলে আমার বিশ্বাস। এবং আপনি উত্তর দেওয়ার সময় ডিটেলস উত্তর দেওয়া দরকার নেই, এটা টু দি পয়েন্ট, যেটা আপনার মনে হয় যেটাই বলা উচিত ওই প্রশ্নটাই ওই উত্তরটাই দেওয়া আমি মনে হয় যুক্তিসঙ্গত। আবার এথিক্যাল ইস্যুস যখন আসবে, এথিক্যাল ইস্যুসের মধ্যে অটোনমির উপর একটু আলোচনা, মানে আপনার থিঙ্কিং এর মধ্যে অটোনমি থাকবে। অটোনমি মানে the person's rights to take the decision of his or her management. সে ক্যান্সার কেমোথেরাপি নিবে কি নিবে না, সে ভেন্টিলেশনকে যাবে কি যাবে না, এটা তাকে এটা হচ্ছে, এটার নাম হচ্ছে অটোনমি। জাস্টিস মানে আপনি ঠিক মতো করতেছেন কিনা, আপনার মানে আপনি যে ম্যানেজমেন্টটা করতেছেন সেটা আপনার মানে মেডিকেল অডিটের মধ্যে পড়বে, মানে মেডিকেল অডিটের মধ্যে কোনো অবজেকশন হবে কিনা,
আপনার রেশনাল হচ্ছে কিনা, এগুলো হচ্ছে জাস্টিস, হচ্ছে ইথিক্যাল ইস্যুর একটা পার্ট। তারপর হচ্ছে বেনিফিশিয়ান্স, রোগীর উপকারের জন্য করতেছেন কিনা। একটা ওষুধ দিলেন, অ্যান্টিবায়োটিক দিলেন কিংবা একটা ওষুধ দিলেন, এটা রোগীর উপকার হচ্ছে কিনা, এটা আপনার মাথায় আসছে কিনা। আর নর্মাল পেশেন্টস মানে হচ্ছে এই ওষুধটা রোগীর ক্ষতি করবে এমন কোন ওষুধ দিচ্ছেন কিনা নর্মাল। এগুলো হচ্ছে বেসিক কম্পোনেন্টস অফ ইথিক্যাল ইস্যুস। এগুলো নিয়ে একটু আপনারা এগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন। এবং আমি দেখলাম যে আমাদের এখানেও যারা এক্সামিনার আসছেন, ক্লিনিক্যাল সাইডে যারা এক্সামিনেশন আসছেন, ওনারা এগুলোর উপর খুব নজর দিতেন। আপনি রোগীর প্রতি কিরকম কথা বলতেছেন, রোগীকে কাউন্সিলিং কিভাবে করতেছেন, এগুলোর দিকে খুব নজর ওনারা রাখেন। এবং এটা আপনারা এটাও মনে রাখবেন যে যখন ক্লিনিক্যাল এক্সামিনেশনে যখন আপনারা যাবেন, তখন রোগীকে অ্যাপ্রোচ করা, রোগীকে পোস্ট করা, তারপর রোগীর সাথে কথা বলা, তারপর এক্সামিনেশন পর থ্যাংক ইউ বলা, তারপর তাকে এক্সামিনেশন এক্সপোজ করা, আবার এক্সামিনেশন করার শেষে ঢেকে দেওয়া, ঢেকে দিয়ে থ্যাংক ইউ বলা, কোনো ব্যথা বলে সরি বলা, হ্যান্ড ওয়াশ নেওয়া, এগুলোর দিকে খুব নজর রাখেন ওনারা। আপনারা যখন এখন রিটেন যারা পরীক্ষা দিয়েছেন, তারা যখন এই অসপি, আইও এবং জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা এগুলোর দিকে স্পেশাল মাথায় স্পেশালি চিন্তা করে করে এক্সারসাইজের মতো করে ফেলবেন। যারা চিটাং মেডিকেলের আমার সাথে যারা ট্রেনিং এ ছিলেন কিংবা আমার সাথে রাউন্ডে ছিলেন, তাদেরকে অনেকেই জানে। আমি বলি যে আপনারা একটা গ্রুপ করে ফেলবেন। এটা অবশ্য অপ্রাসঙ্গিক বলেও আপনারা কিছু মনে করবেন না, আমি এটা নট রিলেটেড টু আইওই। তারপর আপনারা যেহেতু অনেকেই এখানে জয়েন করেছেন, আমার বক্তব্যটা যে আমার কনসেপ্ট আমি জানাচ্ছি। আপনারা এখন একটা গ্রুপ করে ফেলবেন, 4-5 জনের একটা গ্রুপ। এই ইসিজি দেখার সময় 4-5 জন গ্রুপে দেখবেন, এক্সরে দেখার সময় 4-5 জন গ্রুপে দেখবেন, আইওই চিন্তা করার সময় গ্রুপের মধ্যে চিন্তা করবেন, এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের সময়ও 4-5 জন গ্রুপে করে একজন এক্সামিন করবেন। যে এক্সামিন করবেন সে হচ্ছে এক্সামিনি, আর সামনে যে 4 জন দাঁড়িয়ে আছে তারা সবাই এক্সামিনার। আপনাকে ক্রিটিক্যালি ক্রিটিসাইজ করবে ওরা, ফ্রেন্ডশিপ ক্রিটিসিজম আর কি। এবং এই ক্রিটিসিজমটা আপনাকে অনেক দূরে, আপনার দাঁড়ানোর ভঙ্গি, নার্ভাস হচ্ছেন কিনা, এগুলা দেখবেন যে আপনার এইগুলো এক্সারসাইজ করলে অনেক ইজি থাকতে পারবেন। নাম্বার 2 হচ্ছে যে আপনার এই যে আপনি যে একটা ফাইন্ডিংস কে নিলেন, ফাইন্ডিংস অবজার্ভ করলেন, ফাইন্ডিংস অবজার্ভ করে অতি দ্রুত এটাকে সামারি করে স্যারকে বলতে হবে। এইগুলো কিন্তু নিডস এক্সপার্টাইজ। নিডস এক্সপার্টাইজ করতে গেলে একটা আপনার এক্সারসাইজ লাগবে। এক্সারসাইজ না করলে দেখবেন যে আমি প্রায় সময় যখন পরীক্ষা নেওয়ার সময় দেখেছি অনেকে অতি দ্রুত এটাকে সামারাইজ করে ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিংবা শর্ট কেস যখন দেওয়া হয়, অতি দ্রুত এটাকে ফাইন্ডিংস গুলোকে এগুলো একটু এক্সারসাইজ করলে কিন্তু একদম ইজি, একদম ইজি। আপনার তার আকাশ থেকে পড়বে না এমন এমন ডায়াগনোসিস। আমি আরেকটা এনশিওর করি আপনাদেরকে, আপনারা যতটুকু জানেন ঠিক ওই ধরনের কেস দেওয়া হয়। এর থেকে একটু বিশাল কেস জানিয়ে আপনাকে দেওয়া হয় নো। আপনি শুধু মাথাটা ঠান্ডা রাখলেই হয়ে যায়। আমি দেখলাম যে অনেকে শুধু মাথা ঠান্ডা না রাখার জন্যই ফেল করে যায়। মানে একদম ইজি ইজি কমন। আপনারা যেটা থার্ড ইয়ারে পড়েছেন, আমি আবার একটু রিপিট করি, থার্ড ইয়ারে যে কনসেপ্ট গুলো নিচ্ছেন, মাথা গরম ঠান্ডা করে একটু গুছিয়ে এক্সামিনেশন সিকোয়েন্সটা দেখে, এক্সামিনেশন সিকোয়েন্সের মধ্যে কোনো একটা পর্যায়ে বাদ পড়লো কিনা এগুলো দেখে, এগুলো একটু মাথা ঠান্ডা করে যদি উত্তর দেন, আপনাদের পাস অনিবার্য। এবং এগুলা পরীক্ষার হলে যাওয়ার আগে আপনাদের কোনো বন্ধু বান্ধবকে নিয়ে কোনো হাসপাতালে কিংবা যেখানেই হোক না কেন, আপনারা নিজেরা একটা এক্সারসাইজ করে ফেলবেন। এক্সারসাইজ উইথ লিডস টু এক্সপার্টাইজ, যেটা আপনাকে পরীক্ষায় পাস করতে সুবিধা হবে। এই যে আমরা আজকে আইওই এর উপর ক্লাস নিচ্ছি কিংবা আইও এর উপর একটা ওরিয়েন্টেশন নিচ্ছি, এটা যে পার্ট অফ এক্সারসাইজ। আপনি নিজেকে চিন্তা করতেছেন, মানে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন যে আমি এই ধরনের কোশ্চেন স্যাররা বলবে, এটার উত্তর আমি এই বলতে পারি আপনাদের। এবং মনে করতে পারবেন আপনার ডেভিডসন, হ্যারিসন কিংবা যেটা আপনাদের আগে ইন্টারনাল মেডিসিন যারা আছেন, এটা আপনার মোটামুটি আপনার অনেক স্যারদের থেকে মোটামুটি কম জানেন না, কিন্তু স্যারদের সাথে আপনার হচ্ছে আর স্যারদের একটা এক্সপার্টাইজটা যেটা বেশি ইম্পর্টেন্ট কজ, সেটা স্যার আগে ডিসকাস করতে চাইবে। 10টা কজ আছে, 10টা কজের মধ্যে আপনি সব আনবেন না, তো যেটা রিলেভেন্ট ওটা আপনি চিন্তা করবেন। তেমনি আমরা যখন ইভ্যালুয়েশন রিলেটেড একটা প্রশ্ন করব, রিলেটেড আপনার চিন্তা করতে হবে। এটা ডিডি, এটা ডায়াগনোসিস, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ও রিলেটেড আমি হিস্ট্রি নেব, ও রিলেটেড আমি ফিজিক্যাল এক্টিভিটির মধ্যে পয়েন্ট বলবো, ও রিলেটেড আমরা
ফিজিক্যাল জেনারেশনের মধ্যে জেনারেল এক্সামিনেশনের পয়েন্টগুলো বলবো, ও রিলেটেড সিস্টেমিক এক্সামিনেশনের পয়েন্টগুলো বলবো, একদম ইজি। দিয়ে একটা প্রশ্ন হয়তো রিসেন্ট অ্যাডভান্সেস কিংবা সাব একটা কিছু এক্সট্রা জানতে চেয়েছে, ওটার জন্য আপনার ফেল হবে বলে আমার কখনোই মনে হয়নি। আমি অনেকগুলো এক্সামিনেশন সিস্টেমের সাথে যুক্ত ছিলাম, বিসিপিএস, এমডি থেকে শুরু করে সবগুলোর মধ্যে আমি দেখলাম যে বেসিক কনসেপ্ট যাদের ভালো ওদেরকে খুব একটা আটকানো যায় না, মোটামুটি পাস করে যায়। তো যেহেতু অনেকগুলা ইয়া থেকে বিসিপিএস এর এক্সামিনেশন সিস্টেমটা অনেকগুলা ইয়া থেকে হয়, যে কোনো জায়গায় একটু খারাপ হয়ে গেলে ওটা পুরো মানে অনেক সময় খারাপ হয়ে যায়। নাইলে আমার মনে হয় একটু মাথাটা ঠান্ডা রাখলে, এবং যেহেতু আপনাদের মোটামুটি পড়া আছে, আপনার সাকসেসফুল হতে পারবেন। আমি টেস্ট ম্যাট্রিক্স সম্পর্কে আর বলবো না, শুধু ডোমেন এবং সাব ডোমেনগুলো আমি দেখালাম। যারা পরে আসছেন তাদের জন্য একটু আবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই ডোমেন, এই স্টেশনগুলোকে 5টা স্টেশনের মধ্যে একটা ইভ্যালুয়েশন, ডোমেন 1 ইভ্যালুয়েশন, এর মধ্যে হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস এন্ড রিলেভেন্ট বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল কোশ্চেন করব। আর ম্যানেজমেন্টের পর্যায়ে ট্রিটমেন্ট, রেশনালাইজ অফ ড্রাগস, প্রগনোসিস এন্ড কমপ্লিশন, অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন, আউটকাম অ্যাসেসমেন্ট, এগুলো আমরা ডিসকাস করব। এবং ইথিক্যাল ইস্যুর মধ্যে হচ্ছে অটোনমি, জাস্টিস, বেনিফিশিয়াল নলেজ, এটার উপর আমরা এটার নজর রেখে আমরা ডিসকাশনগুলো করব। আর পাবলিক হেলথ মেজার্স, যদি কোভিড রিলেটেড যে এপিডেমিওলজি, এনভায়রনমেন্ট হেলথ, তাহলে রিলেটেড কোশ্চেন আপনাকে স্যাররা করবে, করলে আপনি ওটার স্পেসিফিক উত্তর দিলে হয়ে যাবে। কেমন? আমরা তাহলে টেস্ট ম্যাট্রিক্সটা আপনাদেরকে দেখালাম, যদি লাগে আবার আসবো। আমরা এখন আমাদের ইয়াতে যাই, প্রেজেন্টেশনে যাই। তাহলে এই কথাটার জন্য আসলাম, only one domain will be addressed in each station. একটা স্টেশনে একটা ডোমেইনে, আর whether it is evaluation, whether it is management purpose, কিংবা ক্রনিক কোনো কেসকে ডিসকাশন করতেছি কিনা, কিংবা নাকি আমি এথিক্যাল ইস্যুস নিয়ে আলোচনা করতেছি, এটা একটা ইস্যুই আমরা অ্যাড্রেস করব। টেস্ট ম্যাট্রিক্স সম্পর্কে বলে ফেলছি। ইন অ্যাড্রেসিং ডোমেন 1, অর্থাৎ আমি ইভ্যালুয়েশন অর ডোমেন 2 ম্যানেজমেন্ট আমি অ্যাড্রেস করতেছি, only 2 to 3 সাবডোমেইনস উইল বি অ্যাড্রেসড, নট মোর। এই দেখছেন, অথবা 3 থেকে 4টাও বলতে পারেন, 2 থেকে 3 অথবা 3 থেকে 4টা সাবডোমেইন অ্যাড্রেস করা হবে, এর বাইরে কোনো অ্যাড্রেস করা হবে না। টিচাররা যেগুলো জিজ্ঞেস করবে, কিপিং ইন মাইন্ড, কারণ আমি বলি আপনাদেরকে, যখন কোয়েশ্চেনগুলো প্রিপেয়ার করা হয়, অনেকগুলো টিচাররা চিন্তা ভাবনা করে, সত্যি বলছি, অনেকগুলো টিচার মডারেট করে, তারপরে সুপার মডারেটর আছে, চিন্তা ভাবনা করে আপনাদেরকে এমনভাবে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। আমি গত ইভ্যালুয়েশনে দেখেছি, যে কিছুক্ষণ আগে বলছিলাম যে দুজনের পরীক্ষা নিয়ে এলাম, দেখলাম যে ওনারা পট করে এটা ক্যাচ করতে পারে। আমরা যখন স্যাম্পল কোশ্চেন দেখবো, এটা আপনাদেরকে এখন বুঝবো। তাহলে একটা ডোমেনের মধ্যে 2 থেকে 3টা সাবডোমেন, অথবা একটু বাড়াইতে পারি, 3 থেকে 4টা সাবডোমেন আমরা অ্যাড্রেস করতে, কিন্তু বেশি সাবডোমেন আমরা অ্যাড্রেস করবো না। এবং প্রত্যেকটা আপনাদেরকে উত্তর দিতে হবে, স্পেসিফিক উত্তর দিতে হবে। ইয়া করে, যেহেতু এটা ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন, একটা টাইম লিমিটও আছে, আপনার মানে দীর্ঘক্ষণ তো আপনার রিপ্লাই নিয়ে আলোচনা করতে পারবেন না। এই জন্য আপনাকে স্পেসিফিক আনসার দিয়ে পরবর্তী কোয়েশ্চেনের জন্য চলে যেতে হবে। In addressing domain 3, যেটা পাবলিক হেলথ এন্ড হেলথ ইস্যু, নাম্বার অফ সাব ডোমেইনস মাই বি ইভেন স্মলার। অর্থাৎ একটা দুইটা ইস্যু করে আপনার এই স্টেশনটা শেষ হয়ে যেতে পারে। এইটা আমরা স্যাম্পল কোয়েশ্চেনের মধ্যে দেখাবো। While addressing any subdomain of a domain in a station, একটা স্টেশনের মধ্যে আমি একটা সাবডোমেইন গুলো অ্যাড্রেস করতে চাই। Adequate relevant information regarding the preceding subdomains will be provided in the clinical scenario. কথাটা বুঝছেন তো? অর্থাৎ আপনাকে আমি হিস্ট্রি এক্সামিনেশন সিরিয়ালি চিন্তা ভাবনা করে ফট করে আমি আপনার সিস্টেমিক এক্সামিনেশনে যাব না। অর্থাৎ আপনাকে রিলেটেড আগের সিনারিও দিয়ে পরবর্তী সিনারিও কি হতে পারে এটি নিয়ে আপনাদেরকে আমরা জিজ্ঞেস করব। অর্থাৎ প্রিসিডিং সাবডোমেইনস উইল বি প্রোভাইডেড, মানে আপনাদের প্রিসিডিং সাবডোমেইনস এর মধ্যে কি কি তথ্য থাকে এটা আপনাকে দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পরে যেগুলো এখন তুমি কি করতে চাও, এখন তোমার ডায়াগনোসিস কি, এখন তুমি কি ইনভেস্টিগেশন করতে চাও, এখন তুমি ইভ্যালুয়েশনের জন্য এক্সট্রা কি ফ্যাসিলিটিস তুমি অ্যাডপ্ট করতে চাও, এই ধরনের এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। এক্সাম্পল হচ্ছে, আবারও বলি, এইগুলো আমাদেরকে বিসিপিএস আমাদেরকে দিয়েছেন বিভিন্ন সময়ে। আমরা যখন আইওই ট্রেনিং করেছি, কিংবা আমরা যখন কোয়েশ্চেন বানাতে বসছিলাম, কিংবা আমরা যখন পরীক্ষা নিতে বসছিলাম,
অনেকবার আমাদেরকে, আপনাদেরকে যেমন আমরা এই ধরনের ওরিয়েন্টেশন নিচ্ছি, এই ধরনের আমাদেরকে অনেকবার আমাদেরকে বিসিবিএস এর আন্ডারে অনলাইন এবং অফলাইন হয়নি, ম্যাক্সিমাম অনলাইন হয়েছে। এগুলো আমরা ওদের সাথে কথা বলে বলে এইগুলা গুছানো হয়েছে, এবং এই গুছানোটা আপনাদেরকে আমি প্রেজেন্ট করছি। এখানে এক্সাম্পলটা কিরকম, ইফ দ্য স্টেশন অ্যাড্রেসেস সাবডোমেন 4 ডায়াগনোসিস অফ ডোমেন 1 ইভ্যালুয়েশন, তাহলে এর আগের ডোমেন গুলা হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন উইল বি প্রোভাইডেড ইন দ্য সিনারি। অর্থাৎ হিস্ট্রিটা একটা সিনারি দিতে হবে, ফিজিক্যাল এক্সামিনেশন সিনারিও দিতে হবে, তারপর ইনভেস্টিগেশন একটা সিনারি দেওয়ার পরে আপনি জিজ্ঞেস করবে আপনি এখন এই তিনটা জিনিস দেখলা, তুমি হিস্ট্রিটা শুনলা, ফিজিক্যাল এক্সামিনেশন এই ফাইন্ডিংস এবং ইনভেস্টিগেশনের মধ্যে এইটা, এখন তুমি বলো তো ডায়াগনোসিস কি, আপনার জন্য ইজি এবং খুব ইজি। কিংবা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে, এইভাবে আপনারা প্রসিড করবেন। মানে এগুলোতে এইভাবে আপনাদেরকে কোশ্চেন গুলো করা হবে। এখানে একটা মজার ব্যাপার দেখেন, টু মেক দ্য স্টেশন ইন্টারেক্টিভ, interactive oral examination will be designed in such a way that the examiner would ask for additional information for making a proper understanding of the scenario. আমি কিছুক্ষণ আগে বলছিলাম, আপনি বুঝতেছেন না, আপনাকে একটা আমরা সুযোগ দেব, মানে মানে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে সুযোগ পাবেন। আপনি যখন প্রশ্নটা করবেন, the examiner will provide additional information when the candidate will ask for it. আপনি যখন প্রশ্নটা করবেন, যদি এডিশনাল ইনফরমেশন দিতে চান, এক্সামিনার যদি দিতে চান, উনি দিবেন আপনাকে। আর যদি বলে না আমি আর কোনো ইনফরমেশন দিব না, আপনি এর মধ্যে থেকে বেছে নেন, কারণ আপনি ওখান থেকে যতটুকু বুঝছেন এর থেকে তথ্যটা দিলেও হবে। অর্থাৎ এক্সামিনেশন এক্সামিনেশন এক্সপার্টাইজ এমন যে আপনাকে যে তথ্য দেওয়া হলো তার থেকে আপনার ডায়াগনোসিসটা করা উচিত, তখন আপনার কথা নাও দিতে পারে। কিন্তু যদি বলেন না আরেকটা তথ্য আপনি দিতে চাই, তাহলে এটা নিয়ে আপনি একটা ডায়াগনোসিস করবেন। এখানে আপনি ইন্টারেক্টিভ করার একটা সুযোগ আছে। দিস উইল বি এক্সক্লুসিভ ফর ডোমেইন 1, বিশেষ করে মানে বিশেষ করে ইভ্যালুয়েশন। এই যে তথ্যটা বললাম, ইন্টারেক্টিভ তথ্যটা বললাম, সেটা আসলে ডোমেইন 1 ইভ্যালুয়েশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডাজ দ্য এক্সামিনার করতে হবে, মানে এক্সামিনারকে জিজ্ঞেস করতে পারে, ডু ইউ লাইক টু হ্যাভ এনি ফার্দার ইনফরমেশন রিগার্ডিং, আমি যে কথাগুলো বললাম এক্সামিনারই আপনাকে এক্সামিনারকে জিজ্ঞেস করতে পারে, ডু ইউ লাইক টু হ্যাভ এনি ফার্দার ইনফরমেশন রিগার্ডিং হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এটসেট্রা না করে সে বলে যে না স্যার আমি এটা একটু জানতে চাই, তখন এটা আপনাকে তথ্য দিলে আপনি এটার উপর একটা উত্তর দিতে পারবেন। ইন অ্যাড্রেস, আচ্ছা এগুলো একই ধরনের কথাগুলো আমি বারবার এখানে আসবে, এই কথাগুলাই মেইনলি হচ্ছে যে আপনি মোটামুটি একটা সুযোগ পাবেন, ইন্টারেক্টিভ করার জন্য সুযোগ পাবেন। তারপর হচ্ছে যেটা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, আমি এটা আবারও বলি, ইচ আনসার উইল বি ইন 1 to 2 words or in a phrase or sentence only, not a descriptive answer. মাথায় রাখবেন, আপনার টাইম লিমিট আছে, তো আপনি তো মানে অনন্তকাল ধরে পরীক্ষা নেবেন না। এই জন্য আপনাকে অবশ্যই টু দি পয়েন্ট আনসার দেওয়ার চেষ্টা করবেন। পারবেন, এটা সমস্যা নেই। আপনার সিনিয়র দেখলে আমি কতগুলো স্যাম্পল কোয়েশ্চেন দেখাবো, তো তখন দেখবেন যে পারি এটা আনি। এবং এই কোয়েশ্চেনগুলো দেখাবো, এগুলো ওই একটা অনলাইন এক্সামিনেশনের মধ্যে থেকে আমি কোয়েশ্চেনগুলো সেট করে আনছি বিসিপি, যেহেতু এটা ডিসকাস, যেহেতু আমাদেরকে পড়ানোর জন্য আমাদেরকে এগুলো নিয়ে আলোচনা করা বলছে, ওনাদেরকে তথ্যগুলো নিয়ে আপনাদেরকে সরবরাহ করতেছি। মানে এই তথ্যগুলো আপনারা অল ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য বিসিপি, এবং তাহলে আপনারা যখন উত্তর দেবেন 1 to 2 words ইউজ করবেন, নট দ্যাট ডেসক্রিপটিভ করে আপনারা এটা পরীক্ষাটা শেষ করবেন। আচ্ছা, যদি এক্সামিনার মনে করে যে আপনি কোনো পয়েন্ট টাচ করেন নাই, তখন এক্সামিনার হ্যাভ ইউ ফিনিশড, আপনি কি, অথবা ডু ইউ হ্যাভ এনিথিং টু সে, এই ধরনের এক্সামিনার যখন প্রশ্ন করবে, তখন আপনাকে মনে করতে হবে যে আপনি হয়তো বা কোনো একটা প্রশ্ন, কোনো একটা পয়েন্টস, ইম্পর্টেন্ট পয়েন্টস আপনি মিস করে গেছেন, তখন আপনি একটু চিন্তা করে ইম্পর্টেন্ট পয়েন্টসটা যদি বলে যান, আপনার পাস হয়ে যাবে। এই জন্যই আপনি আবার যখন প্রশ্ন জিজ্ঞেস করবে হ্যাভ ইউ ফিনিশড অথবা ডু ইউ হ্যাভ এনিথিং টু সে, তখন মনে করতে হবে যে একটা হয়তো একটা ইম্পর্টেন্ট পয়েন্টস মনে হয় আপনি মিস করে গেছেন, এটা একটু মাথায় রাখতে হবে।
এগুলো একই একই কথা বারবার আসতেছে। ও এখানে হচ্ছে যে আরেকটা প্রশ্ন যে মনে করেন এখন হচ্ছে বিসিপিএস এ যে তথ্য দেওয়া হয়, একটা কোশ্চেন দেওয়া হয়, কোশ্চেনের একটা রিলেটেড আনসারও আমাদেরকে সাপ্লাই দেওয়া হয়। এখন এক্সামিনার যদি মনে করে যে এক্সামিনি এমন একটা প্রশ্নের উত্তর দিলেন যেটা আনসার শিটে নাই কিন্তু এটা অ্যাকসেপ্টেবল, এটা এক্সামিনার অ্যাকসেপ্ট করতে পারবে। এটা হচ্ছে আমাদের জন্য ইনস্ট্রাকশন, এটা আপনার জন্য প্রযোজ্য। একদম আনসার শিটের হুবহু না মিললেও এক্সামিনার অনেক সময় মনে করবে যে না এরপর যে ছাত্রটা যে উত্তরটা দিয়েছেন এটা মনে রিলেভেন্ট, এই ধরনের ওই এক্সামিনার অ্যাকসেপ্ট। দুইটা এই ধরনের মনে করে বলছে যে এক্সামিনার যদি একটা মানে একটা উত্তর দেয় সেটা এক্সামিনার কাছে মনে হচ্ছে রিলেভেন্ট মনে হচ্ছে কিন্তু আনসার শিটে নাই, তখন এটা নোট করবেন যেটা আনসার শিট ছিল না এটা উত্তর দিছে, এটা লিখে রাখবো। আমিও একটা এই ধরনের দেখছিলাম যে একটা কোশ্চেন এক্সামিনার দিছে যেটা আমার কাছে মনে হচ্ছে রিলেভেন্ট, এটা আমি নিচে নোট লিখে এটা আবার পাঠিয়েছি। এবং যারা শিটকে এগুলো যারা ইভ্যালুয়েট করবেন ওরা এটাকে মার্ক হিসেবে অথবা এটা মার্কস হিসেবে দেওয়ার ব্যবস্থা করবেন। এবং প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে একটা যেহেতু এটা 10 মার্কের কোশ্চেন এবং চার পাঁচটা 3 থেকে 4টা সাবডোমেন থাকবে এবং সাবডোমেনের মধ্যে কয়েকটা ইস্যু থাকবে, সবগুলোর মধ্যে মার্কস গুলা এমনভাবে গোছানো থাকবে যে মোটামুটি আপনাদের জন্য 60% এন্ড অ্যাবভ পাওয়া কোনো ব্যাপারই নয়। অনেকক্ষণ বললাম। ময়ূক, রিশাদ, মাহবুব, ময়ূক, মডারেটরকে একটু বলতেছি। আচ্ছা, মডারেটর মনে নাই। এতক্ষণ যে বললাম কারো কোনো প্রশ্ন আছে কিনা, কিংবা বুঝতে খুব তাড়াতাড়ি বলে ফেলছি কিনা, কিংবা আমি বলছি একটা আপনারা বুঝছেন আর একটা এমন হয়েছে কিনা, যদি হয় তাহলে হ্যান্ড রেজ তো আরেকটু সামারি করলে ভালো হয়। আবার সামারি করব। যারা অনেকে আমি দেখছি যে আমি নজর রাখছি তো, আমি যখন শুরু করেছিলাম তখন যে কজন ছিল প্রায় এর মধ্যে প্রায় 100 জন বেড়ে গেছে। এগুলা নাকি আমি আবার একটু সামারি করব নাকি স্যাম্পল কোশ্চেন আবার একটু সামারি করি না? সেটা স্যাম্পল কোশ্চেনে গেলে ভালো হয় স্যার। ভালো হয়। তো স্যাম্পল কোশ্চেনে এই কথাগুলো আবার আসবে কিন্তু, তাহলে স্যাম্পল কোশ্চেনে যাই। হ্যাঁ, তারপর যারা পরে আসছেন তাদের জন্য বলি ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশনটা হচ্ছে বেশ সিম্পল। 5টা স্টেশন থাকবে, স্টেশনের মধ্যে এক একটা স্টেশনের একটা নাম থাকবে। একটা নাম্বার 1 হচ্ছে ইমার্জেন্সি 1, এটা ইভ্যালুয়েশনকে মানে একটা ডিজিজের ইভ্যালুয়েশন করি আমরা ডায়াগনোস পর্যন্ত। আরটা হচ্ছে ইমার্জেন্সি 2, ম্যানেজমেন্ট ডিল করব আমরা। তারপরে একটা স্টেশন থাকবে ক্রনিক কেস গুলোকে আমরা ইয়া করব, ক্রনিক কেসের ম্যানেজমেন্ট, স্কোরিং এগুলো থাকবে। তারপর একটা স্টেশন থাকবে রিসেন্ট আপডেটস, যেমন কোভিড রিলেটেড কিংবা মিউকোরমাইকোসিস রিলেটেড। স্যার তারপর আমাকে একটা তখন ডাকছিলেন স্যার, ওই যে আমি আনমিউট করতে পারতেছিলাম না কোনো কারণে, ওরা আনমিউটের অপশনটা মনে অফ করে রাখছিল। অসুবিধা নাই, ইতিমধ্যে আমি কন্ট্যাক্ট করে ফেলছি, ওনারা অনেকে রেসপন্ড করেছে, এগুলোর উত্তর দিচ্ছি আবার। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে যে লাস্ট হচ্ছে একটা হচ্ছে এথিক্যাল ইস্যুস নিয়ে। ওখানেও আমরা কিছু দিয়ে একটা করে আমরা 5টা কোশ্চেনের সেট থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে একটা সিনারিও থাকবে। মেইন কথা হচ্ছে একদম সামারি অফ দ্য টক হচ্ছে আপনারা যদি মোটামুটি পড়ালেখা বিশেষ করে ডেভিডসন হ্যারিসন আপনারা পড়ে আসছেন মোটামুটি রিলেটেড, আপনারা পারবেন। এগুলা না পারার কোনো কারণ নাই, শুধু মনের মধ্যে একটা সাহসটা নিয়ে যাবেন যে যে কোনো প্রশ্ন করলে আমি পারবো, যেহেতু আমার ওই সাবজেক্টটা পড়া আছে। এবং আমরা রিউমাটয়েড হার্ট ফেলিউর নিয়ে আলোচনা করবো, নিউমোনিয়া নিয়ে আলোচনা হয়। কি এখানে পোস্টগ্রাজুয়েট ইয়াতে আমরা একই জিনিস আমরা 5th ইয়ারও জিজ্ঞেস করি, 3rd ইয়ারও জিজ্ঞেস করি, ওরা 2-একটা ভুল করলে আমরা মেনে নিই। কিন্তু যখন এফসিপিএস পার্ট 2 এক্সামিনেশনে তখন আমরা মেথডিক্যাল চাই এবং একটার পরে স্টেজের একটা স্টেজ চাই, মেথডিক্যাল চাই, সিস্টেমেটিক চাই এবং তেমন ভুল ক্রস মিস্টেক আমরা চাই না। নাইলে দেখলাম একই জিনিসটা, নাইলে একই জিনিস আপনারা যদি মোটামুটি পড়ে থাকেন, বুঝে বুঝে পড়ে থাকেন এবং একটা গ্রুপ বানিয়ে মোটামুটি ডিসকাশন করে পড়েন, তাহলে মানে আইবিটা আপনার জন্য তেমন সিরিয়াস কিছু নয় বলে আমার মনে হয়। এটা হচ্ছে আমার। তাহলে এখন আমি স্যাম্পল কোশ্চেনে যাই। এর মধ্যে আমি একটা টেস্ট ম্যাট্রিক্স লিখেছি, অর্থাৎ এটাও টেমপ্লেট। এটা নিয়ে আমরা যেমন ইভ্যালুয়েশন পর্যায়ে আমরা হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস কি হতে পারে এবং বেসিক কোনো ফরম্যাটে কথা বলতে চাইলে এটাও বলতে চাই। আবার যখন আমি ট্রিটমেন্ট পর্যায়ে, ম্যানেজমেন্ট পর্যায়ে যাই তখন ট্রিটমেন্টটা কি হবে এবং রিলেশনাল ইউজ অফ ড্রাগস আমরা ইউজ করি কিনা এগুলো আমরা প্রশ্ন। তারপর অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন আছে কিনা, তারপর এই ওষুধটা দেওয়ার পরে কোনো কমপ্লিকেশন হতে পারে কিনা, এই কমপ্লিকেশন কি চিকিৎসা করতে পারি,
তারপর হচ্ছে আউটকাম অ্যাসেসমেন্ট কিভাবে করতে পারি, এগুলো নিয়ে রিলেটেড কোশ্চেন আমরা ম্যানেজমেন্ট পর্যায়ে করতে পারি। এগুলো আমি এতক্ষণ এগুলোই আলোচনা করতেছিলাম, যারা পড়ে আসছেন তাদের জন্য বলছি। এখন স্যাম্পল কোশ্চেনে যাই। স্যাম্পল কোশ্চেনটা আমরা পড়ি একটু। এইগুলো আমি আসলে বললাম তো অল বিন টেকেন ফ্রম বিসিপিএস, এবং আমার নিজেরও কিছু থিঙ্কিং অ্যাড করে আপনাদের জন্য এগুলো আনা হয়েছে। এটা হচ্ছে ইভ্যালুয়েশন পর্যায়ের কোশ্চেন। একটা 35 বছরের মহিলা প্রেজেন্টেড ইন দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সাডেন সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট হচ্ছে, সাথে একটা সেন্ট্রাল চেস্ট পেইন আছে। এই চেস্ট পেইনটা হ্যাজ নো রেডিয়েশন। কতক্ষণ পর্যন্ত এই ব্রেথলেস, এই যেমন সাডেন সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ এবং সেন্ট্রাল চেস্ট পেইনটা ফর 2 আওয়ার্স। শি ডিড নট হ্যাভ এনি স্টপ ফিভার, কোনো ফিভার নাই, কাশি নাই, এবং রিসেন্ট প্রেগন্যান্সি সম্পর্ক তো কোনো হিস্ট্রি নেই, মানে শি ইজ নট প্রেগন্যান্ট। কাশি ফিভার নাই মানে আপনি নিউমোনিয়া, ব্রেথলেস নিউমোনিয়া বাদ দিতে পারেন। তারপর হচ্ছে শি ইজ নন ডায়াবেটিক, নন হাইপারটেনসিভ, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, and having no family history of heart disease. Her pulse হচ্ছে 120, tachycardia regular, blood pressure 80/40 একটু কম, percussion note was resonant bilaterally, auscultation no bronchi, rectals are normal। মানে আপনার ইয়াতে কোনো তেমন কোনো ফাইন্ডিংস পাওয়া যাচ্ছে না। তখন আপনাকে এটার উপরে আপনাকে কোয়েশ্চেন করা হবে। আপনারা যারা শ্রোতা একটু চিন্তা করে ফেলেন কি কি আপনার ডায়াগনোস কি হতে পারে, ডিফারেন্সিয়াল ডায়াগনোস কি হতে পারে। এখন আমাদের কোয়েশ্চেন গুলো শুরু হবে, আপনার সিনারিও দেওয়া হলে। এবং আমি আবারও বলছি, সিনারিও যখন আপনি শুনবেন কিংবা তখন আপনি রিলেটেড যদি মনে করেন যে না আপনি একটা একটু ইনফরমেশনটা নিতে পারেন যে স্যারটা এইটা আমার ক্লিয়ার নয়, প্লাস আপনি এটা মনোযোগ দিয়ে শুনবেন যাতে আপনি এটাকে, প্লাস একটা আপনার কাছে শীট দেওয়া হবে, ওই শীটটা আপনি দেখবেন। এমন না যে আপনাকে বলে আপনাদের শেষ, না, শীটটা দেওয়া, শীট মনে হয় অনলাইনে ছিলাম তো আমি শীটটা নিয়ে একটু কনফিউশন আছে সেটাই। তো কিন্তু আপনি না বুঝলে এটা আপনি বুঝে নেবেন। বুঝে নেওয়ার পরে সিনারিওটা বুঝে নেওয়ার পরে এখন আপনার কাছে প্রশ্ন করা হলো, আপনার রিসার্চের অর্থাৎ তাকে একটা আইবি ফ্লুইড দিলেন, হোয়াট 3 ইনভেস্টিগেশন উইল ইউ অ্যাডভাইস ইমিডিয়েটলি। উত্তরগুলো দেখেন, উত্তরগুলো যেমন আছে একদম ইজি। যেমন আমাদের একটা ইসিজি করতে পারি, ইসিজি করে যেহেতু 35 বছরের মহিলা, ইসিজির মধ্যে একটা চেঞ্জ থাকতে পারে, অনেক ধরনের চেঞ্জ থাকতে পারে, এবং মোটামুটি ব্রেথলেসনেস বা হার্ট ফেলিওর এখানে আছে, কিংবা কোনো পালমোনারি এম্বোলিজম যদি থাকে, তো হঠাৎ করে তার পালমোনারি এম্বোলিজম কিংবা হার্ট ফেলিওর রিলেটেড মোটামুটি একটা আপনার ইনভেস্টিগেশন যে কেউ একটা রেসপন্ড করেন। আপনি যে আমাদের অপশনগুলো দিলেন, এক্সপেক্টেড আনসার, ইসিজি, ট্রোপোনিনাই, ডি ডাইমার, টেস্ট এক্সরে, যে কোনো একজন রেসপন্ড করে। এগুলো কি আপনাদের মাথায় আসছিল? আসছে না? যেহেতু একটু ইন্টারেক্ট করতে পারেন। জি স্যার, এগুলো আমাদের মাথায় আসছে স্যার। আসে নাই ইজিলি? জি স্যার। কার কি হবে বলেন? জি আসছে স্যার। হার্ট ফেলিওর হবে, ইসিজি, তারপর একটা পালমোনারি, যেহেতু 35 ইয়ার্স দেখেন সিনিয়র, 35 ইয়ার্স ফিমেল বলেছি, 35 ইয়ার্স ফিমেল যখন বলছি, আপনি একটা পালমোনারি এম্বোলিজমটা হঠাৎ করে আনতে পারেন না? এই জন্য আপনি ডি ডাইমার করবেন, একটা চেস্ট এক্সরে করবেন, ট্রোপোনিনাই কেন 35 হঠাৎ করে এমআই হতে পারে, এবং চেস্ট সেন্ট্রাল চেস্ট পেইনের সাথে যখন আমি ব্রেথলেস আছে অবশ্যই এমআই আসবে। এইগুলাই আপনাদের দেখছেন না কত ইজি। এইটাই কিন্তু একটা কোয়েশ্চেন ছিল আমাদের যখন অনলাইন আমরা যখন পরীক্ষা নিচ্ছিলাম, এই কোয়েশ্চেন উত্তর ওই যে এক্সামিনার গুলো আমার কাছে পরীক্ষা দিয়েছে অতি দ্রুত বলতে পারছে এগুলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। বলো স্যার, এখানে ফার্স্ট নিট ইনভেস্টিগেশনের মধ্যে কি এবিজি বলা যাবে? কারণ চেস্ট এক্স-রে তে তো অ্যাকুইট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজমের কিছু বোঝা যাবে নাও যেতে পারে, এখানে কি এবিজি বলতে পারবো? মানে তুমি 3টা ইনভেস্টিগেশনের মধ্যে ইসিজি, ট্রোপোনিনাই, ডি ডাইমার 3টা বলে ফেলতে হবে। তারপর তুমি যদি এবিজি বলতে পারো কোনো সমস্যা, কিন্তু এবিজিটা প্রথম 3টার মধ্যে আনতে পারবে না। মনে করো তুমি ডি ডাইমার বাদ দিয়েছো, ট্রোপোনিনাই বাদ দিয়েছো, ইসিজি বাদ দিয়ে যে কোনো একটা বাদ দিয়ে এবিজি বলছো, আমার মনে এটা রেশনাল হবে না, হবে? জি স্যার। তাই না? তুমি যদি পরবর্তী আনতে চাও সিজিআর ডি ডাইমারেই আমাদের ক্লু দিবে। হ্যাঁ, তাতে ট্রোপোনিনাই, এই যে সেন্ট্রাল চেস্ট বলছি, ইসিজি, ট্রোপোনিনাই, ডি ডাইমার, এই 3টা বলে ফেলতে হবে। তারপর তুমি চেস্ট এক্সরে বলো, কিংবা যদি পরবর্তীতে আর হ্যান্ড ট্যান কিছু আছে এগুলো যদি বলতে পারো পরবর্তী, এই 3টা আগে তোমাকে বলে ফেলতে হবে। আমি বলি যখন টিচাররা যখন কোয়েশ্চেন করেন তখন এগুলো মাথায় রেখেই কোয়েশ্চেন করেন, যে আমি সবসময় বললাম তো, আমি তো এই আপনারা যখন ডাক্তার হবেন
একটা ইমার্জেন্সিতে কাজ করবেন, একটা চেম্বারে কাজ করবেন, তাহলে 3টা চিন্তা করে বলতে হবে। এগুলো হচ্ছে আইওই, আর কিছু না। এমন একটা বললাম তার কাছ থেকে কোনো তথ্যই না আপনাদেরকে দেওয়া হবে না। কি একদম মনে রাখবেন। আমি আমাদের আমি চিটাগাং মেডিকেলে অনেকদিন ধরে আছি। আমি দেখলাম যে আমাদের যাকে বলে যে না ওর থিঙ্কিং গুলো শার্প, সে একটা আনসার পাস করে আমাদেরকে নমস্কার করতে আসবে, আমি পাস করে গেছি। আপনার থিঙ্কিং গুলোকে শার্প করবেন। অনেক কিছু জানেন, অনেক কিছু করেছেন আপনারা, শুধু থিঙ্কিং গুলোকে শার্প যারা করতে পারবে, রিড লিটল, থিঙ্ক মোর। অল্প পড়বেন, বেশি পড়ে শেষ করার দরকার নেই। রিড লিটল, থিঙ্ক মোর, একটু ইয়াকে শার্প করবেন। এ ধরনের যে সিনারিও কি চিন্তা করতে পারি, দেখছেন এগুলো কিন্তু অনেকবার পড়ছেন আপনারা, এবং রিলেটেড আপনারা উত্তর আপনাদের জন্য ইজি হবে। আমি শেষ যখন করব, যদি আমি অনেক মনে স্লো যাচ্ছি মনে হয়, যখন শেষ করব আপনাদের বোঝানোর জন্য একটু স্লো যাচ্ছে আর কি, যখন শেষ করবো দেখবেন যে আপনার মধ্যে আরে এত ইজি ব্যাপারটা স্যার বললো, এটা না পড়ালে তো পারতো স্যার, এটা বলবেন না, তাহলে আমরা এই উত্তরটা পেয়ে গেলাম। ওই উত্তরটার সাথে নাম্বার থাকবে, স্যার আর দিবে, আপনার নাম্বার নিয়ে এত চিন্তা করার দরকার নেই, কেমন? তারপর প্রশ্নটা দেখেন, যদিও আমার ইয়াটা একটু আপনাকে ডিলিট রাখা যায়, অসুবিধা নেই। মেনশন 4 other points in the history that give you the need to know for proper evaluation of the patient। অর্থাৎ আমি যে হিস্ট্রিটা আপনাকে প্রোভাইড করেছি তার সাথে অন্য আরো কিছু কি হিস্ট্রি আপনি নিতে চান? নিতে চাইলে আপনি 4টা এক্সট্রা হিস্ট্রি আপনি আমাকে দেন। ওই আপনি কিন্তু ডিডাইমার বলছিলেন, আপনাদের থিঙ্কিং হয়েছিল, তো ডিডাইমার থাকলে একটা ওসিপি হিস্ট্রি নেবেন না আপনি। তারপর আপনি যেহেতু আমি ব্রেথলেসনেস বলছি, আপনি ল্যাগ সোয়েলিং হিস্ট্রিটা নিতে ইচ্ছা করবে না, এবং প্রিভিয়াস হিস্ট্রি অফ থ্রম্বোএম্বোলিজম, এটা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের যদি কোনো রোগী আসে, আমরা যদি কোনো পালমোনারি এম্বোলিজম চিন্তা করি, আগে কোনো থ্রম্বোএম্বোলিজমের হিস্ট্রি আছে কিনা, প্রলংড এই মহিলাটা কোনো হাসপাতালে ভর্তি কিনা, প্রলংড ইমোবিলেশন হিস্ট্রি আছে কিনা, রিসেন্ট সার্জারি আছে কিনা, তারপর হচ্ছে নন ম্যালিগনেন্সি কিংবা ফ্যামিলি হিস্ট্রি অফ থ্রম্বোএম্বোলিজম, এগুলো রিলেটেড মনে হয় না আপনাদের কাছে? একদম ইজি। যদি আপনি ডিডাইমার চিন্তা করে থাকেন, নিশ্চয় পালমোনারি এম্বোলিজম চিন্তা করছেন, এবং একটা 35 ইয়ার্সের মধ্যে হঠাৎ করে এমআই হয়ে যাবে, এটা প্রিভিয়াস হিস্ট্রি কোনো ইসকেমিক হার্ট ডিজিজের কোনো হিস্ট্রিও নাই, তাহলে থ্রম্বোএম্বোলিজম আনার পরে আপনাকে রিলেটেড ওসিপি হচ্ছে কিনা, ল্যাগ সোয়েলিং আছে কিনা, থ্রম্বোএম্বোলিজম হিস্ট্রি আছে কিনা, প্রলংড ইমোবিলেশন আছে কিনা, রিসেন্ট, এই 0.55 মানে এগুলো আপনাদের 4 মানে আপনি 4টা প্রশ্ন 4টা উত্তর দিলে আপনি এখানে 2 মার্কস পেয়ে যাবেন, এবং একটা স্টেশনের মধ্যে 10 মার্ক করে থাকে আর কি, ব্যাপার ইজিলি পাবেন। নন ম্যালিগনেন্সি অর্থাৎ থ্রম্বোএম্বোলিজম করতে করে, পার্মানেন্ট এম্বোলিজম করতে পারে, রিস্ক ফ্যাক্টরগুলোকে একটু মাথায় রেখে আপনি উত্তরগুলো দিয়ে দিলেন। ঠিক আছে না? আমরা নেক্সট স্লাইডে যাই তাহলে। প্লিজ টেল 4 other expected signs in this case। অর্থাৎ এটা একটু মোটামুটি শ্বাসকষ্টের মতো আছে, অবশ্যই সাইনোসিস দেখবেন। শ্বাসকষ্টের সাথে যদি রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়ে যায় কিংবা সিসিএফ হয়ে যায়, তখন ল্যাগ ইডিমা হতে পারে, বিশেষ করে রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর যদি হয়, ল্যাগ ইডিমা থাকতে পারে, এম্বোলিজম যদি, রেস্ট জাবিপি থাকবে, লাউড পিটু কেন এটা নিশ্চয়ই বুঝতেছেন, পালমোনারি হাইপারটেনশন, আর লেফট প্যারাস্টার্নাল হিট, এটা ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য ইজি, আপনারা পারবেন, আপনারা নিশ্চয়ই এগুলো চিন্তাও করছেন না আমার ধারণা। তাহলে জাস্ট একটা টেমপ্লেট আর কি, এই ধরনের একদম ইজি ইয়াগুলো দেওয়া হবে, প্রশ্নগুলো দেওয়া হবে। তারপর দেখা গেল, তারপর আপনাকে জিজ্ঞেস করা হবে হার্ট ডিডাইমার লেভেল মোর দেন 2000, অনেক বেশি আর কি, টেল ওয়ান স্পেসিফিক ডায়াগনস্টিক টেস্ট ফর হার্ট, সিটি পালমোনারি এনজিওগ্রাম এখন করা হয়, কেন? টু ডিটেক্ট পালমোনারি এম্বোলিজম। এখানে আপনি একটা মার্কস পেয়ে যাবেন, এটা ইজি। তারপর হচ্ছে হোয়াট নেক্সট টেস্ট উড সাজেস্ট টু ডিটেক্ট দ্য সোর্স অফ সাজ, অর্থাৎ পালমোনারি এম্বোলিজম হবে নিশ্চয় কোথাও থেকে এটা আসতে হবে, ওটা আমি ডিটেক্ট করার জন্য কি করতে পারি? ডুপ্লেক্স কালার ডপলার স্টাডি অফ দ্য লোয়ার লিম্ব, অর্থাৎ ওইখান থেকে আসছে কিনা আমরা একটু দেখে নিব, এটা হচ্ছে আপনার। তারপরে দেখেন এক্সামিনার মে আস্ক ডু ইউ হ্যাভ এনিথিং এলস টু সে, অর্থাৎ যদি আপনি এক্সামিনার যদি মনে করেন আপনি একটা দুইটা কোয়েশ্চেনের মধ্যে তেমন ভালো করে রেসপন্ড করেন নাই, এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করে আপনি কি আরো কিছু বলতে চান, তখন আপনি বলেন স্যার এই কথাটা বুঝি না, আপনি নিজে ডিসকাস করে আপনার উত্তরগুলো দিয়ে দিতে পারেন। এই প্রশ্নটা কেমন লাগলো? ইজি লাগলো না আপনাদের, না কঠিন লাগলো? যে কোনো একজন রেসপন্ড করে, এটা কোয়েশ্চেনটা কি ইজি ছিল, বুঝতে কোনো ইজি ছিল না কঠিন ছিল? বলেন তো যে কোনো একজন। কঠিন, বুঝতে কঠিন হলে আর কিভাবে করলে এটা ইজি হতো, এটা আপনারা বলতে পারেন।
যে কোনো একজন বলেন না। স্যার চ্যাট বক্সে স্যার একজন লিখছে স্যার ইজি ছিল স্যার। ইয়েস, তাহলে ওকে ফাইন, তাহলে আমি পরবর্তীতে যাই। তাহলে ইজি ছিল মানে এটাতে আপনি প্রায় একটা 5 মার্ক পেয়ে যাবেন দেখবেন। এটা হচ্ছে ম্যানেজমেন্ট রিলেটেড। এইটাও আপনারা যারা আইওই নিয়ে পড়ালেখা করতেছেন, বিসিবিএস এর ওয়েবসাইটে যাচ্ছেন কিংবা স্যাররা আপনাদেরকে বলছে, এটা আপনাদের কমন পড়বে। আমি ওখান থেকে নিয়েছি আসলে। ওখান থেকে নেওয়ার কারণ হচ্ছে যে একটু অবশ্যই এদিক সেদিক করে নিয়েছি। ওটা নেওয়ার কারণ হচ্ছে যে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে এই ধরনের কোয়েশ্চেন গুলো হবে। উত্তরটা, এটা প্রশ্নটা হচ্ছে এই ধরনের, এটা ম্যানেজমেন্ট রিলেটেড। 60 years old lady of rheumatoid arthritis on methotrexate presented with fever 105 ডিগ্রি জ্বর for 2 days and features of shock, অর্থাৎ তার ইনফেকশন হয়ে গেলে যেখানে সেপটিক শকের দিকে এই অনেক যখন একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী যদি মেথোট্রেক্সেট খায় এবং 102 ডিগ্রি টেম্পারেচার নিয়ে ফিচার্স অফ শক নেয়, কি চিন্তা করবেন? সেপটিক শক অবশ্যই চিন্তা করবেন। Mistakenly, she was taking tablet methotrexate 10 mg daily for the last 15 days. Overdose হয়ে গেছে, methotrexate ওভারডোজ হয়ে গেছে। হার আর্জেন্ট সিবিসি, যেটা সে সপ্তাহে 10 মিলিগ্রাম খাওয়ার কথা ছিল, সে ডেলি খেয়ে 15 দিন ধরে এভাবে খাচ্ছে। আর্জেন্ট সিবিসি করে বোন ম্যারো সাপ্রেশন, সিবিসি শোস হিমোগ্লোবিন কমে গেছে, টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি অনেক কমে গেছে এবং প্লেটলেট কাউন্টও কমে গেছে, প্যানসাইটোপিনের ফিচার আছে। এইটা হচ্ছে সিনারিও। তারপর গুলো দেখবেন যে ইজি। আপনাকে প্রশ্ন করা হবে হোয়াট ইজ দি মোস্ট লাইকলি ডায়াগনোসিস? ভেরি সিম্পল, methotrexate induced bone marrow suppression আছে এখানে, সাথে সেপটিক শক উইথ রিউমাটয়েড আর্থ্রাইটিস। কারণ আপনি লিখে দিয়েছি ফিচার্স অফ শক, বলে দিয়েছে আপনাকে। ফিচার্স অফ শকের মধ্যে আপনারা জানেন তো এগুলা আপনি যখন শক আছে এবং জ্বর আছে, তাহলে সেপটিক শকটা এখানে মাথায় রাখবেন। এবং যেহেতু প্যানসাইটোপেনিয়া আছে, আপনাকে methotrexate induced bone marrow suppression and followed by septic shock, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সাথে যেহেতু রোগীটা আপনার এক্সামিনার বলে দিচ্ছে সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা আপনি অ্যাড করতে পারেন। এগুলো আপনারা অনেকবার দেখেছেন আমার ধারণা, তারপর আমি আবার নিয়ে আসছি। হোয়াট ইমিডিয়েট মেজার্স উইল ইউ টেক? কি কি ইমিডিয়েট মেজার্স নেবেন আপনারা, এগুলা আপনারা জানেন। এগুলা রোগীকে তো শকে চলে যাচ্ছে, এই জন্য ইমিডিয়েট রিসাসিটেশন। রিসাসিটেশনের মধ্যে একটু উল্লেখ করতে হবে এবিসি, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, এবিসিডি। ইমিডিয়েট রিসাসিটেশন মানে হচ্ছে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, এটা একটু মাথায় রাখতে হবে। ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে পারেন, তবে আইভি অ্যান্টিবায়োটিক আফটার সেন্ডিং অ্যাপ্রোপ্রিয়েট স্পেসিমেন ফর সিএস। এই কথাটা শুনলে আমরা খুব মানে এক্সামিনার আমরা খুব খুশি হই অ্যাকচুয়ালি। শুধু এক্সামিনার পারপাসে নয়, আমরা যখন রাউন্ড দেই তখন জিজ্ঞেস করি কি অ্যান্টিবায়োটিক দিছো? এই অ্যান্টিবায়োটিক দিচ্ছি। আমরা সাথে আমার প্রশ্ন থাকে যে এনার অ্যান্টিবায়োটিক যেহেতু দিচ্ছ, তুমি নিশ্চয় এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক দিয়েছো, তুমি সিএস পাঠিয়েছো কিনা, ব্লাড সিএস কিংবা ইউরিন ফর সিএস কিংবা থ্রোট থেকে কোনো সিএস পাঠিয়েছে কিনা। যদি কোনো আমার ট্রেনি ডক্টর বলে যে না আমরা সিএস পাঠানোর পরে আমরা খুব খুশি হই। এবং দিস ইজ দ্য রুল। এবং এটা যেটা সেপটিক শক, আপনি ইনফেকশন কভার করতে হবে, অবশ্যই কালচার সেন্সিটিভ পাঠাতে হবে। এটাই আমাদের জানার জন্য। যে কোনো পরীক্ষা হচ্ছে জানার জন্য। পরীক্ষাটাও কিন্তু এক ধরনের লার্নিং। আপনারা দেখবেন অনেকেই, আমি এটা কথাটা পাশাপাশি অপ্রাসঙ্গিক কিছু কথা হয়ে যাচ্ছে, তারপর বলি, এই পরীক্ষা পদ্ধতিটা এক ধরনের লার্নিং। আপনারা দেখবেন যে অনেক কিছু পরীক্ষার আগের দিন আপনার আরে এটা তো আমি আবু চিন্তা করি নাই, এবং পরীক্ষার সময় যে প্রশ্ন যে কেসটা আপনার পড়বে দেখবেন পরবর্তীকালে ওই রিলেটেড কেস আপনার কোনোদিন ভুল হবে না। আপনি তখন ফুল কনসেন্ট্রেশন, আপনার সব অ্যাড্রিনালিন এপিনেফ্রিন সবগুলো আপনার মাথাকে এত তীক্ষ্ণ করে রাখে, আপনার কোনোদিন ভুল হবে না। যেমন আমি একটা আমার ট্রান্সভার্স মাইলাইটিস আমার ছিল, লং কেস ছিল। আমি দেখলাম যে ওই রিলেটেড কোনো প্যারাপ্লেজিয়ার কোনো রোগী আসলে আমি মানে থিঙ্কিং এর মধ্যে ভুল হয় না, কারণ আমি ওগুলো ওই সময় খুব শার্প মাইন্ডে আমি চিন্তা করে বলছি। এই পরীক্ষা পদ্ধতিটা এক ধরনের লার্নিং। কিন্তু তারপর হচ্ছে করতে পারি যে মেজার্স ফর প্যাক্স, এটা মানে একটা ব্লাড ট্রান্সমিশন, প্যাক্সাল ট্রান্সমিশন, এবং যেহেতু থ্রম্বোসাইটোপেনিয়া প্লেটলেট ট্রান্সফার দিতে পারি, এবং যেহেতু মেথোট্রেক্সেট ইজ রেসপন্সিবল ফর দ্যাট, আমরা মেথোট্রেক্সেট উইথড্র করে ফেলবো। এই জিনিসগুলো আমরা ইমিডিয়েট মেজার্সের মধ্যে আমরা 1, 2, 3 করে বলে ফেলতে পারি। অর্থাৎ আপনার কন্টেন্টসের মধ্যে এইগুলো থাকলে আমরা মোটামুটি আপনাদেরকে একটা ফুল মার্কস কিংবা 60% পাস মার্ক দেওয়ার জন্য রেডি থাকবে। এবং এগুলো এত বেশি কঠিন বলে মনে হচ্ছে না আমার। আপনারা যদি একটু চিন্তা করেন, একটু
শার্পলি চিন্তা করেন। তারপরের প্রশ্ন হতে পারে ইফ নট অলরেডি আনসার, যদি এক্সামিনে যদি আপনি যদি নিজের আগে বলে না ফেলেন, তখন প্রশ্ন আপনাকে প্রশ্ন হোয়াট টাইপ অফ ফ্লুইড উইল স্টার্ট অ্যাট এন্ড হোয়াট রেট। এটাতে আমরা রেস্টোরেশন, ডিএনএস কিংবা নর্মাল রিঙ্গাস ল্যাকটেট এবং একটা আইভি বলাসও দিতে পারি আমরা, যেহেতু সেপটিক শক বলছি 300 থেকে 300 ml কিংবা 30 ml পার কেজি ওভার 1 to 3 আওয়ার্স একটু বলাসও দিতে পারি। এটা আপনার উত্তর হবে। আর একটা ক্রিস্টালয়েড অথবা নর্মাল স্যালাইন অথবা রিঙ্গাস ল্যাকটেট 30 ml পার কেজি ওভার 1 to 3 আওয়ার্স or 500 ml বলাস আমরা দিতে পারি। এটা সেপটিক শক এটা দেওয়া হয়। একটা রিসার্চের প্রথমেই একটা আমরা ক্রিস্টালয়েড একটা আইভি বলাস দিয়ে দিই 300 থেকে 500 ml। এটা মোটামুটি যারা এতে কাজ করেছে তারা সবাই জানে। এই উত্তরটা আমরা চাচ্ছিলাম। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর প্রেফার টাইমিং অ্যান্ড চয়েস অফ অ্যান্টিবায়োটিক। খুব অতি দ্রুত আমরা অ্যান্টিবায়োটিক শুরু করব। এইখানে অবশ্য একটা ব্রড, এটা আমি এটা লেখাটা ঠিক হয় নাই, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের কথা বলছি স্যার। আমি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, কারণ আপনার রোগী তো সেপটিক শকে চলে গেছে, কারণ সাইটোপেনিয়া রোগী একটা ভালো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকটা আমরা ইউজ করতে হবে। কোনো কথা নাই, আপনি অন্যান্য আরো অনেকগুলো আছে, একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বললেও আমরা কোশ্চেনটা মানে ইয়ে করবো। মানে আপনি ডক্সিসাইক্লিন, অ্যামোক্সিসিলিন না বললেই হবে। যেগুলা মানে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এগুলো না বলে একটা ব্রড স্পেকট্রাম, যেটা গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ, তারপর অ্যানারোবিক ব্যাকটেরিয়াকে যেটা কভার করবে, সব এই ধরনের একটা স্পেকট্রাম, এই ধরনের একটা অ্যান্টিবায়োটিক আমরা চুজ করবো। এই কথাটা বললেই আমরা খুশি হয়ে যাব। What measures will you take to raise the total count? আমরা গ্রানুলোসাইড স্টিমুলেটিং হরমোন, কলোনিয়াল স্টিমুলেটিং হরমোন দিব আমরা for 2 to 3 days। এটা আপনার এটা বাজারে বিভিন্ন প্রিপারেশন পাওয়া যায়, এটা আমরা দিয়ে তাকে প্যানসাইটোপেনিয়া থেকে উদ্ধার করতে, অর্থাৎ বোন ম্যারো সাপ্রেশনটাকে উদ্ধার করতে হবে। এই ধরনের এটা একটা স্যাম্পল কোশ্চেন। আবার প্রশ্ন জিজ্ঞেস করতে পারে একজনের ম্যাথস, ডু ইউ হ্যাভ এনিথিং এলস টু সে। অর্থাৎ আপনি যদি কোনো একটা পয়েন্ট না বলে থাকেন, একজন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি এই কথাটা বললেন না, আর কিছু কি বলতে চান, তখন আপনি মনে হচ্ছে না দুই একটা পয়েন্ট মনে আপনার মিস হয়ে গেছে, এটা আপনি আবার বললেন, আপনার মার্কসটা যদি এখানে বলতে পারেন আপনার মার্কস। যদি ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট মিস না করেন তাহলে এখানে আপনার পাস হয়ে যাবে। একদম ইজি ব্যাপার। এখন আসি, আচ্ছা এই এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়ারি আছে কিনা, কিংবা এই প্রশ্নগুলোকে আমরা অন্যভাবে সাজাতে পারতাম কিনা, কারো কোনো কোয়ারি আছে? স্যার একজন জানতে চেয়েছেন স্যার, এটা কি ডায়াগনোসিসে নিউট্রোপেনিক সেপসিস বলা যাবে কিনা? ইয়েস, ওইটা আমি বললাম আমাদের আনসার শিটে নাই, কিন্তু কেউ নিউট্রোপেনিক সেপসিস বলছে, হি উইল গেট ফুল মার্কস। নিউট্রোপেনিক সেপসিস উইথ সেপটিক শক উইল গেট ফুল মার্কস। এনি কোশ্চেন? স্যার এখানে কি স্যার আইভি ফোলিনিক অ্যাসিডের কোনো রোল আছে? আইভি ফোলিনিক অ্যাসিড থাকলে থাকতে পারে, এগুলো রেশনের, কিন্তু ইউজুয়ালি আমরা এগুলো ইউজ করি না। কমনলি আমি যে সিনিয়রটা ইউজ করি, এটা আমাদের আইসিইউতে বলেন, যারা আইসিইউতে কাজ করেছেন, এই ফোলিনিক অ্যাসিড দেওয়া যেগুলো রেশন অ্যাডভান্সের মধ্যে যাবে, বুঝছেন? এগুলো এখানে না আনলেও চলবে। এটা ইউজ না করে আপনি কিন্তু রোগীকে ম্যানেজ করে ফেলতে পারছেন, বুঝছেন নাকি? যদি আপনি বলে থাকেন এগুলো রেশন অ্যাডভান্স, আর এই রিলেটেড আরো কিছু রেশন অ্যাডভান্স আছে, এগুলো আপনারা পরে আলোচনা করবেন, কিন্তু ইউজুয়ালি এই লাইনটাই আপনারা ফলো করবেন, কমন লাইনটাই ফলো করবেন। কেমন স্যার? আরো কয়েকজন হ্যান্ড রেজ করছে স্যার। বলেন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার, আমার কোশ্চেন ছিল যে প্লেটলেট ট্রান্সফিউশনের ব্যাপারে। এখানে প্লেটলেট কাউন্টস আর 90,000 এবং কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে কি প্লেটলেট ট্রান্সফিউশনটা বলবো? মানে এটার ইন্ডিকেশনটা না বললেও কোনো সমস্যা নাই মা, না বললেও কোনো সমস্যা নাই। যেহেতু 90,000 প্লেটলেট ট্রান্সফিউশনটা আমরা তো যেহেতু বোন ম্যারো সাপ্রেশন চিন্তা করতেছি আনছি, কিন্তু যদি আমি ফ্রেশ হোল ব্লাড দিই কিংবা প্যাক্সেল ব্লাড দিই, এটাও, আর যদি কোনো ব্লিডিং টেন্ডেন্সি থাকে সেক্ষেত্রে হয়তো চিন্তা করবো। না নাহলে তুমি তো প্লেটের কারণ কেউ বলে নাই, কোনো সমস্যা নেই। আমরা স্যার আমি স্যার একটু প্রথম কোশ্চেনটা স্যার, প্রথম যে একটা ছিল স্যার 35 ইয়ার ওল্ড যে ফিমেল, সাডেন অনসেট অফ চেস্ট পেইন এন্ড ব্রেথলেসনেস। এখানে স্যার মার্কিং এ দেখলাম স্যার ইসিজি তে 1 নাম্বার এবং ট্রোপোনিন 1 নাম্বার। এখানে স্যার যদি আমি মানে সাউন্ড চলে গেছে, বুঝছি আমি, যিনি প্রশ্ন করছেন তার কথাটা আমি বুঝছি। একটা যার উনি মনে আউট অফ কানেকশন হয়ে গেছেন,
যারা শুনতেছেন তাদের জন্য বলি, একটা রোগী যখন চেস্ট পেইন এবং একটা রোগী যখন চেস্ট পেইন এবং সেন্ট্রাল চেস্ট পেইন উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, তখন আপনারা অ্যাজ এ ক্লিনিশিয়ান, অ্যাজ এ ফিজিশিয়ান, দুইটা ইনভেস্টিগেশন আমরা সবসময় মনে রাখি। আমরা ওই আমাদের যখন ইয়েস 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 বুঝছেন নাকি, আমরা যখন প্র্যাকটিস করি তখন একটা টোপনিয়ানি করে আসে, ইমার্জেন্সি কেউ ফোন করছে, আমি প্রাইভেট ইয়াতে এই দুইটা টেস্ট করে আমাকে জানাও, বুঝছেন না? এখানে স্যার ওই যে 35 ইয়ার ওল্ড ফিমেল এর জন্য স্যার বলছি, এই জন্য আমি বললাম এসএনএ একটা ডিফারেন্ট কি জন্য, যেহেতু এটা 35 এর আগে কোনো প্রি-এক্সিস্টিং ইয়া নাই, হার্টের সমস্যা নেই, এটা বলা হয়েছে দিস ইজ নন-নর্মোটেনসিভ, নন ডায়াবেটিক, বুঝছেন না? এইজন্য এমআইটা তো স্যার আমাদের মানে প্রথমে মানে ইয়েতে থিংকিং এ আসে না, এটা অসুবিধা নেই, অসুবিধা নেই। আপনি যদি আনতে হবে, আপনার মনে করেন আপনি নাই, কিন্তু আমরা থিংকিং এর মধ্যে আসতে হবে এটা। জি স্যার, তিনটা ইকুয়াল মার্কস পাবে। জি স্যার, ডায়মার, ট্রোপোনিন নাই, এসিজি তিনটা ইকুয়াল মার্কস পাবে। আর কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি আসলে এগুলো আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ইয়া করতেছি। জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? ময়ূক স্যার নমস্কার স্যার। স্যার শিবানী বলছিলাম। শিবানী কেমন আছো? ভালো? জি স্যার ভালো স্যার। স্যার আমার হচ্ছে কোশ্চেন ছিল যে স্যার ফার্স্ট কোশ্চেনের সময় আমি তো স্যার কানেকটিভ টিস্যু ডিজিজের হিস্ট্রিটা কি নিব কিনা, মানে স্যার ওই অ্যাসিলি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম যে ওটা প্রিভিয়াস প্রেগন্যান্সি লস এরকম নিব কিনা? হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে, নেওয়া যাবে। চমৎকার, এটা বলছো। এটা যদি না হয় আমাদের চেকলিস্টে নাই, কিন্তু এক্সামিনার এটা এন্টারটেইন করবে। কারণ আমি থ্রম্বোএমবোলিজম যখন বলতেছি তখন অবশ্যই ভাস্কুলাইটিস একটা চিন্তা করতে পারি আমরা। ইয়েস, এটা নেওয়া যাবে। চমৎকার, ওটাও কিন্তু পয়েন্ট পাওয়া যাবে। থ্যাংক ইউ স্যার। ডাক্তার নাজমুল বলতেছিলাম স্যার, একটা প্রশ্ন ছিল। বলেন স্যার। ওই আমরা বনমের ডাব্লিউবিসি কাউন্ট বাড়ানোর জন্য যে স্টিমুলেটর দিচ্ছি, এখানে ড্রাগ উইথড্র করলে স্যার রিভার্স করবে না? হ্যাঁ, করা যাবে। যদি মনে করেন যে আমাদের উইথড্র করতেছে না, উইথড্র করতে সময় লাগে, কিন্তু আমার প্যানসাইটোনিন গ্রস প্যানসাইটোনিন হয়ে গেছে, দেখা যাচ্ছে তো। এবং এটা তো গ্রস প্যানসাইটোনিন, আমি সিএসএফ বললে, যদি আমি বলি এটা আমার জন্য ক্রেডিট, আর যদি না বলি ক্রেডিট হবে না। কিন্তু স্যারের মতামত যদি দেখা যায় না, আমরা তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা কোলোনিক স্টিমুলেটিং ফ্যাক্টর দেই। মানে ড্রাগ ইনডিউস, যদি কোনো ড্রাগ ইনডিউস বোন ম্যারো ডিপ্রেশন উইথ সেপ্টিক শক, এটা আমি প্রায় সময় দেখছি যে ইয়ারে, বিশেষ করে যারা ক্যান্সার কেমোথেরাপি রোগী, যারা ক্যান্সার কেমোথেরাপি, হিমাটোলজিস্ট এসে প্রথমে একটা ওষুধ দেয়, সেটা হচ্ছে নিউপোজেন, বুঝছেন না? এই জন্য আমার সিএসএফটা বললে আপনার জন্য ক্রেডিট, মার্কস পাচ্ছেন। আর না বললেও আবার স্যার জিজ্ঞেস যদি করে তুমি কি এটা মানে তখন আপনার মনে হচ্ছে না আপনার তারা মনে এটা চাচ্ছে। যেমন যদিও ড্রাগ উইথড্র করার সাথে করার পর 2 দিনের মধ্যে আবার ইমপ্রুভ করবে, যেহেতু সেপ্টিক শকে চলে যাচ্ছে রোগী, একটু ইমপ্রুভ করে দেওয়াটা যুক্তিযুক্ত। এবং যেহেতু ড্রাগ ইজ রেসপন্সিবল ফর বোন ম্যারো সাপ্রেশন, এখানে একটু স্টিমুলেট করা যুক্তিযুক্ত। আর কোনো প্রশ্ন? স্যার এই ক্ষেত্রে তো স্যার মেথোট্রেক্সেটের হাফ লাইফ তো একটু লং স্যার, সেই ক্ষেত্রে ড্রাগ উইথড্র করলে একটু সময় লাগবে। ইয়েস, এটা একটা উত্তর হতে পারে। এবং দুম করে আজকে উইথড্র করলাম, কালকে আবার ঠিক হয়ে গেল, তা হবে না। এজন্য আমার ঠিক আছে, এটা একটা সাপোর্টিভ উত্তর আর কি। আর কোনো প্রশ্ন? কিংবা আমরা মনে হয় স্যার প্রসিড করতে পারি স্যার, কারণ আমাদের অনেকক্ষণ সময়, আমরা বেশিক্ষণ সময় নাই। আমরা 2টা স্টেশন বলবো, করে আমাদের মোটামুটি আমি শেষ করে দেবো। আরেকটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করতেছে, কেউ কি বোরিং ফিল করতেছে কিনা আমার ডিসকাশনের মধ্যে? কোনো বোরিং ফিল হচ্ছে? যদি বোরিং ফিল করেন একটু বলবেন, যে স্যার একটু অন্য কথা। না স্যার, অনেক ভালো লাগছে স্যার। ভালো লাগছে স্যার। অন্য প্রসঙ্গ আলাপ করবো আর কি। আমরা সম্পর্কে পুতিন এবং জর্জ কি জো বাইডেনের সাথে কোনো কনফ্লিক্ট আছে নিয়ে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি আর কি, ডিসকাশন জাস্ট মজা করার জন্য। আচ্ছা, এখন আমরা আসি ক্রনিক কেয়ার নিয়ে। এটা রিউমেটয়েড আর্থ্রাইটিস থেকে, এটা আমি আসলে ধার করা কোয়েশ্চেন, এটা আমি নিজে বানাইনি। আমি আগেই বলে দিই, এটা আমি নিজে বানাইনি, এটা ধার করা কোয়েশ্চেন, অন্যখান থেকে এনে আপনাদেরকে আমি প্রেজেন্ট করতেছি। যদিও আমিও কোয়েশ্চেন প্রিপেয়ার করে অনেককে পাঠিয়েছি, এগুলো কোয়েশ্চেনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না। এইবারও আমি কোয়েশ্চেন পাঠিয়েছি, ওই কোয়েশ্চেনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না। এগুলো আমি জাস্ট যেগুলো অলরেডি পাবলিশড, যেগুলো ওপেন নেটের মধ্যে পাচ্ছি কিংবা আলাদা, এগুলাই আপনাদেরকে দেখাচ্ছি। A 35-year-old female came to the OPD, oral outdoor আসছে, with the complaints of pain and swelling of the
joints for the last 2 months. After clinical evaluation and laboratory findings, diagnosed as a rheumatoid arthritis. আপনাকে বলে দেওয়া হয়েছে এটা rheumatoid arthritis রোগী আপনি ডিল করতেছেন আউটপেশেন্ট ডিপার্টমেন্টে বসে। এখন দেখেন সিনারিও প্রশ্নটা কি হতে পারে। প্রশ্ন এটা হচ্ছে ক্রনিক কেস। Tell me 4 important points you will consider before initiation of therapy. এটা যারা রিউমেটয়েড আর্থ্রাইটিস রোগীর চিকিৎসা করেছে তারা সবাই জানে প্রথম যেটা করতে হবে ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর। ডিজিজ অ্যাক্টিভিটি স্কোরটা দেখতে ডিউরেশন অফ ইলনেস। ডিউরেশন অফ ইলনেস কেন? এটা আপনার এটার উপর আপনার কোন ধরনের চিকিৎসা দেবেন আগে, তারপর প্রেজেন্স অফ প্রেডিক্টরস অফ অর পুয়ার প্রগনোসিস, অর্থাৎ আপনার এই রোগীটার চিকিৎসা দিলাম, চিকিৎসা দেওয়ার পুয়ার প্রগনোসিসের জন্য কতগুলো পয়েন্ট আছে আপনার ডেভিশনে দেখবেন ওগুলো আছে কিনা। প্রেজেন্স অফ কোমরবিডিটি, সাথে ডায়াবেটিস আছে কিনা, সাথে কোনো অন্যান্য কিডনি ডিজিজ আছে কিনা, কিংবা সাথে সিএলডি আছে কিনা, লিভার ডিজিজ আছে কিনা। প্রেগন্যান্সি স্ট্যাটাসটা আমরা দেখব। পেশেন্টস প্রেফারেন্স, সে কি যে সাবকিউটেনিয়াস কিংবা মেথোট্রেক্সেট, ওরাল মেথোট্রেক্সেট কিংবা কোনো অন্য কিছু নিতে চাই কিনা। সোশিও ইকোনমিক কন্ডিশন, আমাদের এখানে একটি চিটাগাং মেডিকেলের রিউমাটয়েড ক্লিনিক আছে, আমরা এই সময় প্রায় সময় এই কথাগুলো বলি। ইকোনমিক সোশিও ইকোনমিক হিস্ট্রিটা নেই কেন? আমাদের অনেক রোগী আছে রিক্সা পোলার, সে কখন আমি যদি রিটুক্সিমাব দিতে নিতে পারবে না। এই জন্যই এই রোগীকে আমরা একটা পরবর্তী চিকিৎসা দিব, আইদার ইন দ্য ফর্ম অফ মেথোট্রেক্সেট অথবা বায়োলজিক্স অথবা নতুন কোনো ড্রাগ দিতে চাই, মনোক্লোনাল অ্যান্টিবডি রিলেটেড ওষুধ দিতে চাই, তখন আমরা এই জিনিসগুলো অবশ্যই আপনাদের মনেও কি এই প্রশ্নগুলো আসতো? নিশ্চয় আসতো। একটা ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর এবং কোনো প্রেডিক্টর অফ পুয়ার প্রগনোসিস আছে কিনা, কোমরবিডিটিস আছে কিনা, প্রেগন্যান্ট স্ট্যাটাস, রোগী কি চায় এবং তার সোশিওইকোনমিক কন্ডিশন। প্রত্যেকটাতে দেখেন প্রথম চারটাতে এক এক করে, পরেরটাতে একটু 0.5 টাইপ দেওয়া আছে, তার মানে এগুলো পরের দিকে বলবেন, এর আগেরগুলো আগে বলে ফেলবেন। এটা আমার মনে হয় একটা ইজি, আমার কাছে ইজি মনে হচ্ছে, যেহেতু আমি আগে থেকে জানি। কিন্তু আপনারা যারা নতুন এটা প্রশ্নগুলো দেখতেছেন নিশ্চয়ই এই আপনার মাথার মধ্যে এগুলা খেলতে থাকবে। এই রিউমেটয়েড আর্থ্রাইটিস অ্যাসেলি হোক তখন এইভাবে চিন্তা করতে হবে, কিংবা অন্য একটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস রোগী হোক এগুলো চিন্তা করতে হবে। কিংবা আরেকটা ক্রনিক কেস মনে করেন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের একটা ইয়ে থাকে, তো এগুলো রিলেটেড এই প্রশ্নগুলো আপনার মাথায় রাখুন। এই রিউমেটয়েড আর্থ্রাইটিস রিলেটেড একটা প্রশ্ন, টেল 2 widely used disease activity measuring tools in clinical practice of rheumatoid arthritis। এগুলো আপনারা আমাদের থেকে অনেক বেশি জানেন, এই জন্য এটা চিন্তা করে আমি এগুলা খুব কুইকলি চলে যাচ্ছি। DAS28 ক্লিনিক্যাল ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স, সিম্পলিফাইড ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স, অ্যাসিয়ার রেসপন্স, ইউএলআর রেসপন্স, এগুলো একটা অনেক অ্যাডভান্সড লেভেলে যারা পড়ালেখা করছে তারা হয়তো এই দুটার কথা বলতে পারবে। দেখেন এগুলোর জন্য এত মার্কস তেমনও নাই। অ্যাসিয়ার রেসপন্স, ইউএলআর রেসপন্স, এগুলো যারা অ্যাডভান্স চিন্তা করে, যারা এমডি রিউমেটয়েড যারা বলতে পারবে, নাহলে যারা এফসিবিএস ইন্টারনাল মেডিসিন এরা প্রথম তিনটা বলতেই পারবে। ক্লিনিক্যাল ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স, সিম্পলিফাইড ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স, DAS28। DAS28 তো সবাই বলবে, তাহলে যে কোনো এক দুইটা বললে আপনাকে হয়ে যাবে। তারপর আপনাকে আবার একটা সিনারিও দেওয়া হয়, DAS28 স্কোর 6.1, তার মানে ডিজিজ অ্যাক্টিভ, সিবিসি, এএলটি এবং সেরাম ক্রিয়েটিনিন নরমাল, শি হ্যাজ নো আদার কোমরবিডিটিস, ডায়াবেটিস, হাইপারটেনশন নাই, ফ্যামিলি তো মোটামুটি কমপ্লিট, হাউ উইল ইউ ইনিশিয়েট দ্য RDMRD? উত্তর একটাই, মেথোট্রেক্সেট দিবেন উইথ ফলিক অ্যাসিড। ঠিক আছে, এই রিলেটেড আরো কোশ্চেন থাকতে পারে, আপনি মনে করেন মেথোট্রেক্সেট হয়তো পেয়ে আসছে, কোনো রেসপন্ড করে নাই, তখন পরবর্তী কি চিকিৎসা দেবেন, এই ধরনের কোশ্চেন আসতে পারে। কিংবা আপনি 3-4 মাস করে তার ডিজিজ অ্যাক্টিভিটি কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, তখন কি করতে, তখন এই রিলেটেড কোশ্চেন থাকতে পারে। প্রত্যেকটা আপনার আমার মনে এগুলো আপনাদের মোটামুটি রিউমেটয়েড পড়া থাকলে আপনি এগুলো পারবেন। তারপর আরেকটা প্রশ্ন, আফটার 6 উইক, এগুলো তো আউটডোরে বসে, এগুলো ইমার্জেন্সি কিছু না। আফটার 6 উইক শি কেম ব্যাক টু দ্য ফলো আপ, এই একই রোগীটা ফলো আপ আসছে, আর রিপোর্টস হিমোগ্লোবিন ভালো, মোটামুটি 11.2, ESR 60, টোটাল কাউন্ট মোটামুটি নরমাল, প্লেটলেট নরমাল, ALT নরমাল, ক্রিয়েটিনিন নরমাল আছে। What 2 other important points will you look before readjustment methotrexate? অর্থাৎ মোটামুটি আপনার বায়োকেমিক্যাল সিনারিও ভালো আছে, কিন্তু রোগীটা ফলো আপ আসছে, কেন তার ব্যথা কমে নাই। ফলো আপ আসা মানে কি, হয় ব্যথাটা একটু কমছে কিংবা আপনি আসতে বলছেন যে না আসছে, তখন আপনাকে দেখতে হবে ডিজিজ অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনার DAS28 এখানে আবার একটু আমরা
এবং প্রত্যেকটা রিউমেটয়েড আর্থ্রাইটিসের রোগী যখন ফলোআপে আসে তখন আমরা অবশ্যই DAS28 স্কোরটা করে নিই। তাহলে ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর প্লাস আপনারা জিজ্ঞেস করবেন যে আপনার ওষুধটা খাওয়ার পরে ড্রাগ ইনটলারেন্স হয়েছে কিনা কিংবা ড্রাগ অ্যাডভার্স এফেক্ট হয়েছে কিনা, কোনো র্যাশ, কোনো মিউকোসাইটোসিস হয়েছে কিনা, অবশ্যই এই কথাগুলো কিংবা জন্ডিস হয়েছে কিনা, এখানে জন্ডিসটা বলা হয়নি, জন্ডিস, ড্রাগ র্যাশ, মিউকোসাইটোসিস কিংবা ড্রাগ খাওয়ার পরে কোনো নসিয়া ভমিটিং হয়েছে কিনা জিজ্ঞেস। আরেকটা জিনিস জিজ্ঞেস করতে, যদি কেউ বলে ড্রাগ অ্যাডারেন্স, সে মানে খেতে রিলাক্টেন্ট কিংবা খেতে বিরক্ত লাগতেছে, এইগুলো বিশেষ করে বয়স্ক যারা ড্রাগ অ্যাডারেন্স একটা ব্যাপার আছে, ঠিক মতো ওষুধ খায় না, এক সপ্তাহ খেলো তো 8 সপ্তাহ ভুলে যায়, এইগুলো আপনাকে একটু জিজ্ঞেস করতে হবে। এগুলো কি কঠিন কিছু? আমার তো মনে হয় না। এই কথাগুলো আমরা কিন্তু ডে টু ডে প্র্যাকটিসে, এই যখন আউটডোরের যখন আমরা যে বললাম আমরা রিউমাটোলজি ক্লিনিকে যখন এগুলো এই কথাগুলাই জিজ্ঞেস করা হয়, এইগুলো আপনারা আবার রোগীকে জিজ্ঞেস করবেন এবং আপনাদের উত্তরগুলো আপনার ভালোভাবে আপনি মার্কস পেয়ে যাবেন। তারপরে এই মোটামুটি শেষ। তারপর যদি আপনি দুই একটা যদি প্রশ্ন বাদ করে যায় তখন আবার একজনে জিজ্ঞেস করতে পারে আপনি কি কিছু বলতে চান, তখন একজনে যখন আপনাকে বলবে যে আপনি কিছু বলতে চান, মনে করতে হবে যে হয়তো একটা পয়েন্টস আবার মিস হয়েছে, এটা একটু মাথায়, অথবা যদি বলে না আমরা বলতে চাই, তখন আপনি যদি কনফিডেন্ট থাকে বলতে না চাইলে আপনি এটাকে শেষ করে দেবেন, কেমন, সময় নষ্ট না করে। রিসেন্ট আপডেটস সম্পর্কে আমি আসলে বেশি বলতে চাচ্ছি না, কারণ এটা রিসেন্ট আপডেটস বিভিন্নভাবে, এবং রিসেন্ট আপডেট যখন আপনাকে প্রশ্ন করা হবে আমি শিওর এখানে আপনি ফেল করবেন না, আমার কাছে কেন জানি মনে হয়েছে, কারণ রিসেন্ট আপডেটস আপনারা আমাদের থেকে এক্সামিনার থেকে অনেক বেশি জানেন, আপনারা পড়ালেখার মধ্যে থাকেন, এক্সামিনাররা হচ্ছে অনেক, আমরা পরীক্ষার সময় কিংবা কোনো একটা টাস্ক যখন দেওয়া হয় অন্য কাজ ফেলে এটা শুরু করি, আপনারা তো কন্টিনিউয়াস পড়ার মধ্যে আছেন কিংবা ডিসকাশনের মধ্যে আছেন, এই জন্য রিসেন্ট আপডেটস আপনাদেরকে কেউ এই স্টেশনে যে আপনারা ফিল করবেন এটা আমার মনেই হয় না। আর দুই একটা আপডেটস হয়তো আপনি সম্প্রতি খুব, যেমন মিউকোরমাইকোসিস, এটা একটা আপডেটস বা প্রশ্ন আসতেই পারে, আপনারা একটু পরে বেরবেন। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি আমার ট্রেনিং ডক্টরদেরকে যাই পড়ি, আপনার নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন কিংবা বিশেষ করে আমি নিউ ইংল্যান্ড সাবস্ক্রাইবার কিংবা অ্যানাউন্স অফ ইন্টারনাল মেডিসিন যেগুলো আছে এটা একটু আপনাদের সাবস্ক্রাইবার হয়ে থাকবেন, দেখবেন যে কিংবা অনেকে আপ টু ডেটের সাথে একটা কানেকশন থাকে, যেমন আমারও আছে, আপ টু ডেটে যদি সামান্য কিংবা কয়েক বন্ধু মিলে আপ টু ডেটসের একটা সাবস্ক্রাইবার হয়ে যাবেন, কিংবা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের এদের রিসেন্ট আপডেটস এগুলো অনেকগুলো পেয়ে যাবেন। আরেকটা মজার ব্যাপার এখানে বলি, এই পিকচার, আপনার অনেকগুলো পিকচার ওইখানে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে দেওয়া হয়, প্রত্যেকে আপনার থিঙ্কিংকে শার্প করতে পারেন। তাহলে রিসেন্ট আপডেটস নিয়ে আমি এখানে রিসেন্ট আপডেট সেশন আমার কাছে মনে হয়েছে এটা এখানে আপনি অবশ্যই পাস করবেন, কারণ রিসেন্ট আপডেট আপনি অনেক জানেন। এখানে আমি একটা সিনারিও দিয়েছি, এটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যান্ড সিস্টেম রাস ইনহিবিটরস ইন পেশেন্টস উইথ কোভিড-19। অর্থাৎ আমি একটা কোভিড-19 এর পেশেন্ট আসছে উইথ হাইপারটেনশন, তাকে রাস ইনহিবিটর দিব কিনা, রেনিন এনজিওটেনসিন অ্যান্ড সিস্টেম ইনহিবিটরস ইন পেশেন্টস উইথ কোভিড-19 দেব কিনা, এই রিলেটেড আপনাকে প্রশ্ন করা হবে। হোয়াট ইজ দ্য পটেনশিয়াল ফ্যাক্টরস অফ ইনফেক্টিভিটি অফ SARS-CoV? সবাই জানেন, এবং আপনাদের যারা ট্রেনিং ডক্টর জানেন না আমার কাছে মনে হয় না। এই উত্তরটা এখানে আছে, as inhibitor based angiotensin converting enzyme 2, an enzyme that physiologically counters RAS। এই আমাদের এই RAS ইনহিবিটর যেগুলো দিয়ে এটা ACE2 ইনহিবিটরের সাথে কাউন্টারাক্ট করে ব্লাড প্রেশারটা কমায়। তো এটাই করে কি, এটা সময় কোভিড-19 এর সময় এটা হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, কোভিড-19 এর সময়। এটা হচ্ছে উত্তর, এটা আপনারা সবাই জানেন। এখানে রিলেটেড কোশ্চেন গুলো আছে, আমি আর বলতে চাচ্ছি না। এখানে একটা জিনিস হচ্ছে যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোএক্সিস্টিং কন্ডিশন কোভিড-19 পেশেন্ট, এটা আপনারা সবাই জানেন, ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ। এটা আমি একটা দুইটা লিখছি, আরো আছে, যেমন প্রেগন্যান্সি, তারপর হচ্ছে আপনার আনকন্ট্রোল সিওপিডি, তারপর কিডনি ডিজিজ, কিডনি ডিজিজ মানে ক্রনিক কিডনি ডিজিজ, তারপর নন ম্যালিগন্যান্সি, ও বেশি বয়স, ওভার এজ, এগুলো হচ্ছে কোভিড-19 এর রিলেটেড কোয়েশ্চেন গুলো আপনারা অবশ্যই পারবেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি ডিজিজ, ম্যালিগন্যান্সি, এক্সট্রিমস অফ এজ মানে বিশেষ করে ওল্ড এজ, তারপর হচ্ছে প্রেগন্যান্সি, এগুলা এই রিলেটেড প্রশ্ন করলে আপনি অবশ্যই পারবেন। তারপর যে রাস ইনহিবিটর কেউ পাচ্ছে, ইনহিবিটর পাচ্ছে কেউ, আপনাকে প্রশ্ন করলো যে আপনি কি এটাকে উইথড্র করবেন, এস ইনহিবিটর বন্ধ করবেন, এর তো উত্তরটা হচ্ছে সাডেন উইথড্র না করতে, যদি তার প্রেসার কন্ট্রোল থাকে
সিনিয়রটা কন্টিনিউ করবে। কিন্তু যখন আপনি কোভিড-19 পিরিয়ডে যা কোভিড-19 পেশেন্ট তাকে আপনি সিনিয়র দিতে চান, সেটা না দিয়ে আপনার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কিংবা অন্যান্য ওষুধ দিতে পারেন। এই রিলেটেড আপনাকে প্রশ্ন করা হলো, এটা নিয়ে আমার রিসেন্ট আপডেট নিয়ে আমার কোনো বক্তব্য নাই। তবে আপনাদের আমি যদি এটা খুব তাড়াতাড়ি চলে গেছি, আমি একটু 5-10 মিনিট সময় দিচ্ছি। রিসেন্ট আপডেটস রিলেটেড যদি কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, একটু করেন, কেমন? প্লিজ কেউ যদি প্রশ্ন করতে চান। এবং আবার বলে ফেলতেছি, যারা সবার জন্য জ্ঞাতার্থ করছি, রিসেন্ট আপডেটসে আপনারা কখনোই ফেল করবেন না, এটা আপনারা ইজিলি পাস করবেন। আপনারা তারপরে রিসেন্ট আপডেটস আপনাদের এক্সামিনের থেকে অনেক বেশি। এবং যখন যেগুলো ক্লিনিক্যাল ডিসিশন মেকিং এক্সপার্টের ব্যাপার, ওগুলো তো আপনাদের সাথে সাথে মতদ্বৈত থাকবে, কিন্তু রিসেন্ট আপডেটসে মোটামুটি আপনারা ভালো পারবেন। আচ্ছা, আমি তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আর পরেরটাতে যাই। এটা স্টেশন 5 হচ্ছে, আমি যদি আপনারা মনে রাখেন, স্টেশন 5 হচ্ছে এথিক্যাল ইস্যু নিয়ে। আবার যারা পরে জয়েন করছেন তাদের জন্য বলে স্টেশন 1 ইমার্জেন্সি, 1 ইভালুয়েশন ইমার্জেন্সি, আরেকটা ম্যানেজমেন্ট, ক্রনিক কেয়ার নিয়ে একটা বলছি, রিমেটার আর্থ্রাইটিস। আরেকটা ডোমেন হচ্ছে রিসেন্ট আপডেটস, ওইটা আপনারা ইজিলি পারবেন বলে আমার মনে হয়। আরেকটা হচ্ছে মানে আমার ধারণা এগুলো আপনাদের হয়তো কারো ডিফিকাল্টিস লাগতেও পারে, তবে রিসেন্ট আপডেটস যদি কেউ না জানে, আমরা পার্ট 2 আমরা একটু চাই যে পার্ট 2 যারা পরীক্ষা দিচ্ছে আর একটু রিসেন্ট আপডেট সম্পর্কে অবশ্যই জানবে। এই জন্য আমি তো বললাম, টেকনিক বললাম, তো নিউ ইংল্যান্ড জার্নাল মেডিসিন কিংবা আপ টু ডেটটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। স্যার একজন কোশ্চেন করছে, স্যার একটু স্পেসিফিক একটা কোশ্চেন করছে, মানে সো হোয়াট আর দ্য রিসেন্ট আপডেটস এন্ড হোয়াট আর দ্য টপিকস আর মোর ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সামস। যেহেতু আপনি এফসিপিএস ইন্টারনাল মেডিসিনের এক্সামিনে, আপনাকে মোর ইম্পর্টেন্ট থেকে আমি যেটা প্রায় সময় বলি, প্রথমে দুইটা কোশ্চেন করছেন আপনি, একটা রিসেন্ট আপডেটস, একটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। আমি এই মোর ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার উত্তরটা হচ্ছে আমার কাছে এই, আপনি যে মেডিকেল কলেজে ট্রেনিং করেছেন, সেই মেডিকেল কলেজে আপনি গত 2-3 বছরে যে কয়টা রোগী দেখেছেন, ওগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। এই জন্য আপনারা যারা চট্টগ্রাম মেডিকেল কলেজে আমার আন্ডারে ট্রেনিং করতেছে, এটা হচ্ছে নিজেরটা বলে ফেলতেছি, আমার যারা ট্রেনিং ডক্টর কিছু মেনটেন করবেন না। আমি অনেককে যে না ঠিক আছে, আমি বেশি লেখাপড়া জানি চাই না, কিন্তু রুলস ফলো করতে হবে। দুইটা রুলস আমি ফলো করি। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি যখন ট্রেনিং এ ঢুকছেন, ইউ আর এ স্টুডেন্ট, হয়তো আপনি বেতন পাচ্ছেন কিন্তু আপনি স্টুডেন্ট, ট্রেনিং এ ঢুকছেন, তখন আপনাকে দুইটা জিনিস অবশ্যই আপনাকে ফলো করতে হবে। নাম্বার ওয়ান, ইউ শুড হ্যাভ টু ক্যারি এ নোটবুক। আপনি যে জিনিসটা নতুন দেখতেছেন, নতুন কোনো কনসেপ্ট শুনতেছেন, নতুন কোনো ডিজিজ পাচ্ছেন, নতুন কোনো ইনফরমেশন, অবশ্যই আপনি নোট বই লিখবেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, আমি এইভাবে পাস করছি বাবা, আমি এইভাবে এক চান্সে পাস করেছি, আমি এইভাবে পাস করেছি। এবং অ্যাট দ্য এন্ড অফ 1 to 3 ইয়ার্স আপনি কি আপনার ছিল, আপনি এগুলো একটু যাচাই করে ফেলবেন। ওইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ডিজিজ। আরেকটা জিনিস আমি আপনাদেরকে আমার ট্রেনিংদেরকে বলি, সেটা হচ্ছে দে শুড ক্যারি এ বক্স, এ ব্যাগ উইথ অল ইনস্ট্রুমেন্ট। আমাকে যখন প্রেজেন্ট করবে, একদম পরীক্ষার স্টাইলে প্রেজেন্ট করবে একজন ওর জন্য করলে। আমি একটা প্রশ্ন, রুগী এমন বলছে, রুগীর এমন কমপ্লেন, 7 চলে গেল, খুব বিরক্ত হয়ে আমরা। তাহলে দুইটা জিনিস আপনারা মাথায় রাখবেন, একটা হচ্ছে একটা নোট বই ক্যারি করা, 2 নম্বর কথা হচ্ছে, এটা আমি আমার এই সুযোগটা পেলাম, আমি অন্যান্য মেডিকেল কলেজে যারা ট্রেনিং করে তাদের জন্য ছড়িয়ে দিলাম, সেটা হচ্ছে আপনারা দুইটা জিনিস ক্যারি করুন, একটা নোট বই, একটা হচ্ছে অল ইনস্ট্রুমেন্ট, একদম পিয়া থেকে শুরু করে মেজারিং টেপ থেকে শুরু করে যা যা আপনার পরীক্ষার হলে লাগে, এটা ট্রেনিং পিরিয়ডে আপনি এটা ক্যারি করতে হবে। একটা কথা আছে, এটা আমি আমাদের একটা বিখ্যাত প্রফেসর আমাদেরকে বলছে, আমাদের সময় বলতো আর কি, যতক্ষণ পর্যন্ত আপনি পাস করেন নাই তখন আপনি সবকিছু মেথডিক্যাল হতে হবে। পাস করার পরে ইউ ক্যান পারকাস দ্য লিভার বাই ইউর টোস, নো প্রবলেম, কিন্তু পাস করার আগ পর্যন্ত আপনার সবকিছু মেথডিক্যাল থাকতে হবে। এই মেথডিক্যালটা একদিনে ডেভেলপ করে না বাবা। এবং আই কন্ট্যাক্ট, রোগীর সাথে আই কন্ট্যাক্ট, রোগীর সাথে অ্যাপ্রোচ, রোগীর গায়ে হাত দেওয়া, প্লান্টার দেখা, কিংবা ফান্ডোস্কোপি করা একদিনে ডেভেলপ করে না। ইট নিডস এক্সারসাইজ ফর এক্সপার্টাইজ।
অনেক দিন ধরে দেখতে দেখতে এক্সামিন করতে করতে আমি একজনকে দিলে আমি প্রায় সময় এক্সামিনেশন করতে দিই, মেথডিক্যাল না হলে আমি একটু থামাই দিই। এবং যার হাতে ঝুলে থাকবে না, অল ইনস্ট্রুমেন্ট অল আর্মামেন্টস বলি আমরা, আর্মামেন্টস গুলো যার গলায় ঝুলবে না তাকে আমি একটু ডিসকারেজ করি, একটু ক্রিটিসাইজ করি। অর্থাৎ আমি চাই যে এই নোট বই এবং আর্মামেন্টস নিয়ে আপনারা ট্রেনিংটা করবেন। তাইলে দেখবেন যে আপনি যে প্রশ্ন করলেন 1-2 বছর পরে যখন আপনি আপনার নোট বইটা উল্টাবেন, ওই রিলেটেড প্রশ্নগুলা, ওই রিলেটেড আনসারগুলো আপনি পড়ে যাবেন, আপনার পাস অনিবার্য। আমি বললাম। আর রিসেন্ট আপডেটস এর মধ্যে আমি বললাম এখন হচ্ছে কোভিড রিসেন্ট আপডেটস, মিউকোরমাইকোসিস একটা রিসেন্ট আপডেটস, এইচআইভি নিয়ে একটু থাকতে পারে, এবং আর কি কি রিসেন্ট আপডেটস আপনার এই বললাম তো আপনার নেটের মধ্যে আপনি পান, এগুলো আপনাকে দেখে নেবেন। রিসেন্ট আপডেটস নিয়ে আসলে অনেকগুলো কথা বলা আছে, যেগুলো আপনার প্রতিনিয়ত সাদা কি বলতেছে না বলতেছে, ব্যাপারে কি পাবলিশ হচ্ছে, এগুলো নিয়ে আপনি রিসেন্ট আপডেটস। কিন্তু আপনি ওই কোশ্চেনটা আমার খুব ইম্পর্টেন্ট, আমি নিজে এটার উত্তর দিয়ে খুব ধন্য মনে করছি নিজেকে। আপনি অবশ্যই একটা নোট বই ক্যারি করবেন, একটা অল ইনস্ট্রুমেন্ট প্রথম দিন থেকেই যারা ট্রেনিং এ ঢুকবেন এবং যারা পরীক্ষা হতে যাবেন এনআইসিবিডিতে কিংবা বক্তব্য হাসপাতালে কিংবা মিডফোর্ডে ঢাকা মেডিকেলে সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে একদম ফুল আর্মামেন্টস যাবেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আপনাকে খুশি করতে পারলাম যে আপনি প্রশ্ন করছেন, নাকি আরো কিছু বলতে হবে? যদি এতটুকু হয় তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। হ্যাঁ বলেন স্যার। ওই যে কোভিড-19 এর সাথে যে এসি ইনহিবিটরের যে প্রশ্নটা স্যার দিলেন, এটা নিয়ে একটু স্যার একটু ক্লারিফিকেশন চাচ্ছিলাম। না আমি বলি মা, মানে এটা মাঝখানে তো অ্যারাইজ করেছিল স্যার যেটা ইউজ করা অ্যাডজাস্ট করতে হবে বা ইউজ করা যাবে না, কিন্তু ইদানিং স্যার আবার নিউ আপডেট যে কিছু কিছু জায়গায় আমি দেখলাম কথাটাই করা বললাম মা, যাবে। আমি এই কথাটাই আলোচনা করছি। রিসেন্ট আপডেটসে আপনারা সম্প্রতি কি বিভিন্ন বলে স্যার আবার এই ধরনের তথ্য আমি এখানে পেয়েছি, এই ধরনের তথ্য, অর্থাৎ এটা আছে ইনহিবিটরটা আপগ্রেডেড হয়, ওভার হয়, ওটাকে আপনি ওভার স্টিমুলেশন হয়, ওটাকে আপনি ব্লক করে দিলেন, ঠিক আছে, রাস ইনহিবিটর দিয়ে। এটাতে অনেক একটা কোশ্চেন ছিল যে তারা এস ইনহিবিটর পাবে কিনা, প্রথমে কোয়ারি ছিল, পরে একটা পেপারে আসলো যে না, যারা এস ইনহিবিটর পাচ্ছে তারা এসে কন্টিনিউ করবে, কিন্তু নতুন এসিটি দিব কি দিব না এটা নিয়েও কন্ট্রোভার্সি আছে। এগুলো এই জন্য বললাম তো রিসেন্ট আপডেটস নিয়ে আপনারা বেশি মাথা কামানোর দরকার নেই, এগুলোতে সাথে সাথে টুকটাক কথা বলে এটাতে আপনি পাস করে যাবেন বলে আমার বিশ্বাস। যেমন মিউকোরমাইকোসিস নিয়েও এই যে আমাদের কয়েক সপ্তাহ আগে এটা আমাদের এখানে একটা কেস প্রেজেন্টেশন হয়েছে, রিসেন্ট আপডেটস অনেকগুলো তথ্য আছে। অ্যাম্পোটেশন বি, লাইপোজোমাল অ্যাম্পোটেশন বি দিবেন কিনা, লাইপোজোমালের অভাবে অন্য অ্যাম্পোটেশন বি দিবেন কিনা, এটাও পাচ্ছি না। আমরা ওরাল পসোকোনাজল কিংবা ইসাবোকোনাজল দিব কিনা, দিলে আমি কতদিন দিব, দেওয়ার পরে আমি সার্জারি আগে করব নাকি চিকিৎসা আগে শুরু করব, এবং সার্জারি কমপ্লিকেশন, ওষুধের কমপ্লিকেশন, এগুলো আপনারা মোটামুটি একটু ভালো করে নেটে দেখে আসবেন। এইগুলোই রিসেন্ট আপডেট। যেমন যে কোনো রিসেন্ট আপডেটসে একটু কিঞ্চিত কন্ট্রোভার্সি থাকে, এই জন্য আপনি যেটা বলবেন মোটামুটি এগুলো আপনি গুছিয়ে বললে মোটামুটি আপনার পাস হয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কেমন? আর কোনো প্রশ্ন না আছে? বেশি তাড়াতাড়ি বলতেছি না তো? না ঠিক আছে, আর প্রশ্ন আছে নাকি? নাহলে আমরা আগাই একটু, যে কোনো একজন রেসপন্ড করেন। কারো কোনো প্রশ্ন আছে স্যার? কারো কোনো প্রশ্ন আছে স্যার? মোটামুটি আমরা শেষের দিকে আগাতে পারেন। চ্যাটে কোনো প্রশ্ন নাই না মাহবুব? না স্যার, চ্যাটে কোনো নতুন কোশ্চেন নাই স্যার। আচ্ছা, কেউ গালি দিচ্ছে না তো? না স্যার, এক্সিলেন্ট ক্লাস, সুদিং ক্লাস এসব আসছে। আচ্ছা না ঠিক আছে, গালি না দিলে হলো। থ্যাংক ইউ। ওকে, এখন আমি আসি এথিক্যাল ইস্যুস নিয়ে আমরা কথা বলি। কেমন এথিক্যাল ইস্যুস? আমি বেশিক্ষণ শেষের দিকে প্রায় একটা 70 বছরের পুরুষ উইথ ডায়াবেটিস, হাইপারটেনশন, সাথে সিওপিডি আছে, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করছে, এবং সে ডোমিসাইলারি অক্সিজেন থেরাপি মানে বাসায় অক্সিজেন দেওয়া হতো, হঠাৎ করে ইমার্জেন্সিতে আসছে উইথ নিউমোনিয়া। সিনারিওটা ক্লিয়ার তো? হি হ্যাজ প্রোগ্রেসিভ ডিমেনশিয়া, 70 বছর তো, ডিমেনশিয়া মানে মাথায় কিছু স্মৃতিভ্রংশ, উইথ ডিফিকাল্টি ইন ক্যারিং আউট হিজ ইউজুয়াল অ্যাক্টিভিটিস।
অর্থাৎ ডিমেনশিয়া ডেভেলপ করছে, ঠিকমতো কথা বলতে পারে না, মনে রাখতে পারে না। হিজ নিউরোলজিক্যাল ইভলিউশন রিভিলড নো রিভার্সিবল কজ, মানে নিউরোলজিক্যাল তেমন সমস্যা নাই। ডিউ টু ডিটোরেটিং কন্ডিশন হি নিডস মেকানিক্যাল ভেন্টিলেশন। কেন? আপনারা সবাই জানেন এখানে নিউমোনিয়া ডেভেলপ করছে, কাপ 65 ব্যাপারটা বুঝেন, এখানে 3টা পয়েন্টের বেশি হয়ে গেছে, কারণ রেসপিরেটরি রেট বেড়ে গেছে, ব্লাড প্রেশার কমে গেছে, কনফিউশন, তারপর হচ্ছে বয়সও বেশি, তাকে এখন হয়তো ডাক্তার মনে করলো যে মেকানিক্যাল ভেন্টিলেশন লাগবে। ঠিক আছে, এতটুকু বুঝছেন তো? তারপরে আরো কিছু কথা আছে, কিন্তু তার ছেলে বলল, সে কিন্তু ডিমেনশিয়া রোগী, সে ঠিক মতো মাথায় রাখতে পারতেছে না, কিন্তু তার ছেলে বলল যে ডিউরিং দ্য লাস্ট হসপিটালাইজেশন, যখন আগে ভর্তি ছিল, দি পেশেন্ট টোল্ড হিজ সন when he was well, যখন ভালো ছিল, not to put on life support machine, এটা অনেকেই চায়, so he denied ventilator support। ছেলে বলে না, আপনার দেওয়া দরকার নেই। ওই রোগীর ব্রাদার, ভাই এবং ওয়াইফ unable to confirm the fact, এই যে ছেলেটা যে কথাটা বললো, ওই ভাই এবং ওয়াইফ মানে তার মা এবং চাচা এটাকে ফ্যাক্টটাকে সাপোর্ট করলো না, হয়তো না বলছে এই কথাটা বলে নাই, এন্ড রিকোয়েস্টেড অ্যাক্টিভ ট্রিটমেন্ট, এবং ওরা বলছে যে না, আপনারা যেটা ভালো বুঝেন, এটা প্রায় সময় আমাদের রোগীরাও বলে, আপনি যেটা ভালো বুঝেন এটা করেন। An emergency meeting was arranged to discuss the matter among the unit doctors. After case presentation, you seek opinion from others, মানে আপনি এটা আপনার ইয়ার করতে দিয়ে দিলেন। এই দেওয়া দেওয়ার পরে আপনার কিছু কোশ্চেন ওইখানে মেডিকেল বোর্ডে কিছু কোশ্চেন অ্যারেঞ্জ করছে, কোশ্চেনগুলো আমি এখন আপনাদেরকে জানাচ্ছি। প্রথম কোশ্চেনটা কি? One of your colleagues said that according to the principles of ethics, the patient should not put on ventilation. What are the principles of ethics that support his step? অর্থাৎ আপনার একজন কলিগ বলছে যে এই রোগীটাকে আপনি ভেন্টিলেশনে দেবেন না। এই আমাদের কোশ্চেন, মানে এক্সামিনার কোশ্চেন হচ্ছে, কোন প্রিন্সিপলস অফ এথিক্স দ্যাট সাপোর্ট দিস স্টেটমেন্ট? এটাই আমার আপনাদের যে চারটা, যদি এখন 6টা প্রিন্সিপাল, আমি লাস্টে দেখাবো, যে 4টা প্রিন্সিপাল আপনাদেরকে শো করেছি, অটোনমি, নন ম্যালফিসেন্স, বেনিফিসিয়েন্স, জাস্টিস, এখানে কোনটা? এখানে হচ্ছে রেসপেক্ট ফর অটোনমি, যদি কেউ বলে যেটা চাইতেই পারে, আর নন ম্যালফিসেন্স, অর্থাৎ ভেন্টিলেশন দিলে যে রোগী খুবই খারাপ হবে না, ভেন্টিলেশন অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া হবে না, এই গ্যারান্টি কিন্তু আপনার কাছে নাই। তাহলে রেসপেক্ট ফর অটোনমি যদি বলে, সে 2 পাবে, কিংবা দুইজনেই এক পাবে, দুইজনে যে কোনো একটা বললে সে মোটামুটি একটা 5 মার্ক হয়ে যাবে। তাহলে রেসপেক্ট ফর অটোনমি, নন ম্যালফিসেন্স। কেন? কারণ আমি ভেন্টিলেশন দিলাম, দেওয়ার পরে যে ক্ষতি হবে না এই গ্যারান্টিতে নাই। যদি এটা আমার মাথায় থাকে, তাহলে না দিলেও আমার একটা এথিক্যাল প্রিন্সিপালের মধ্যে আমি আছি। তারপরে প্রশ্ন হচ্ছে যে হাউ নন ম্যালফিসেন্স অ্যাপ্লাইড হিয়ার? ওই একই, মনে করেন যদি আমি ভেন্টিলেশন দিই, তাহলে প্রলং পেশেন্ট সাফারিং প্লাস ভেন্টিলেশন অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া হতে পারে, ভেন্টিলেশন অ্যাসোসিয়েটেড নিউমোথরাক্স হতে পারে, তারপর ভেন্টিলেশন নিউমোনিয়া থেকে সেপসিস হতে পারে, আবার মানে ইনফেকশনটাকে করতে পারে, এটা ক্ষতি হতে পারে, এর জন্যই এটা হচ্ছে উত্তর। অ্যানাদার কলিগ আর্গুড টু গো অন ভেন্টিলেশন, একজন বলছে দিও না, আসলে দাও, যে বলছে দাও বলছে তার মধ্যে প্রিন্সিপাল কি? তার প্রিন্সিপাল হচ্ছে বেনিফিসিয়েন্স, অর্থাৎ রোগীকে এখন তো কনফিউশন চলে গেছে, রোগী মোটামুটি ভেন্টিলেশন লাগবে বা, অর্থাৎ মেকানিক্যাল ভেন্টিলেশন দেওয়ার জন্য যে ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করছে, তো যেহেতু আমি আর হাতে কিছু নাই, বেনিফিশিয়াল মানে রোগীর উপকারের কথা চিন্তা করে আমরা ভেন্টিলেটর বেশি, তার মানে ওই কলিগটার কথা যে বলছে সে বেনিফিশিয়াল চিন্তা করে বলছে, এটা কোনো অ্যাপ্লিকেবল, এটা আপনি বললেই হবে, মানে উত্তরগুলো এইভাবে দিতে হবে। What are the principles applied here? If principles হচ্ছে pneumonia is a reversible infection and the patient's real preference, যেহেতু আনসার্টেন, আমি আর কোনো কিছু করতে পারতেছি না, নিউমোনিয়া যদি আমি কন্ট্রোল করে ফেলতে পারি, তাহলে মানে আমার কনফিডেন্সটা যদি ইমপ্রুভ করে যায়, তাহলে আমরা ভেন্টিলেশনটা উইথড্র করে রোগীকে আবার বাসায় ফেলে দিতে পারবো। এইখানেও এইটা তো তার অন্য কলিগের যুক্তি। হাউ ইউ সলভ দিস এথিক্যাল কনফ্লিক্ট? 2টা কনফ্লিক্ট হয়ে গেছে, এখন একটা হচ্ছে এক কলিগ বলে দাও, আর এক কলিগ দিও না। তখন আপনাকে প্রশ্ন করা হবে, তুমি এই এথিক্যাল কনফ্লিক্টটাকে কিভাবে সলভ করতে চাও? তোমার উত্তর হবে যে ভাই, মানে আপনার এক্সামিনের উত্তর হবে বাই থরো ডিসকাশন উইথ কলিগস এন্ড পেশেন্টস ফ্যামিলি।
এটা যেটা আমরা ইউজুয়ালি করি। আমি যখন আইসিইউতে রাউন্ড দিতে যাই, আমার একটাই কাজ থাকে, ট্রিটমেন্ট কি দিব না দিব মোটামুটি গুছানো থাকে, কিংবা এন্ড স্টেজে তেমন কিছু করার থাকে না, একটা ইলেকট্রোলাইট ক্রিয়েটিনিন প্রোপোনিন কিংবা প্রোক্যালসিনিন দিয়ে দিই। কিন্তু আমি যে কাজটা করি 5 থেকে 10 মিনিট রোগীর অ্যাটেন্ডেন্টের সাথে কথা বলি। এটাই হচ্ছে উত্তর, বাই থরো ডিসকাশন উইথ দ্য কলিগস অ্যান্ড পেশেন্ট ফ্যামিলি। এবং কথা বলার সময় ওয়াইফ ভাই যারা যারা আছে তাদেরকে সবাইকে ডেকে আনি। আমার কাছে একটা ইউজে নিয়ে ভিজিটটা নিয়ে চলে আসি। আপনারাও আপনার পার্সোনাল লাইফে এটা খুব ফলো করবেন। এগুলো শেখানোর জন্যই আসলে আমরা প্রশ্নগুলো করতেছি। এবং ডিসকাস দ্য ডিফারেন্ট কোর্স অফ অ্যাকশন সাজেস্টেড এন্ড এক্সপ্লেইন দ্য রিজনস ফর এন্ড এগেইনস্ট। দিলে এটা দিলে এমন হবে, এটা খারাপ হবে। যেমন আমরা অনেক সময় বড় বড় অ্যান্টিবায়োটিক লেখার সময় এটা কাউন্সেলিং করতে হয়, এমন তারপর রোগীরা জিজ্ঞেস করে কতদিনের মধ্যে ভালো হবে, ফর এগেইনস্ট সবকিছু আপনাকে রোগীর সাথে রোগীর ফ্যামিলির সাথে ডিসকাশন করে ফেলতে হবে। এবং ডিসকাশন করে ফেলে ওদের করার পরে আপনাদেরকে ওদেরকে জিজ্ঞেস করতে হবে যে না আপনি এখন ফাইনাল চয়েসের জন্য আপনি কিছুক্ষণ সময় নেন, কিংবা একদিন সময় আসলে আইসিইউতে দেওয়া যায় না, কিংবা ইয়াতে আপনি 2-3 ঘন্টা চিন্তা করে আপনাদেরকে আমাকে বলেন। এইটা আমি একটা স্যাম্পল দেখালাম। এই রিলেটেড ব্রেকিং দ্য ব্যাড নিউজ, এই রিলেটেড আপনার একটা এথিক্যাল ইস্যু থাকতে পারে। তারপর আরো অনেক কিছু মানে আপনার এথিক্যাল ইস্যুর মধ্যে অনেকগুলো কম্পোনেন্টস আছে। ব্রেকিং ব্যাড নিউজ, কিংবা একটা চিকিৎসা দেওয়ার পর রোগী খারাপ হয়ে গেল, মানে স্টিভেন জনসন সিনড্রোম হয়ে গেল, এই ধরনের একটা সিনারিও থাকতে পারে। এগুলোকে আপনি কি ডিল করবেন? এই ধরনের কোয়েশ্চেনগুলো নিয়েই আমাদের এই সেশনটা সাজানো হবে। তারপর হচ্ছে আরেকটা কোয়েশ্চেন, আপনার থরো ডিসকাশন ফ্যামিলি মেম্বার্স রিকোয়েস্টেড ইউ, মানে আপনাকে বললো টু মেক ফাইনাল চয়েস হোয়াট উইল ইউ ডু। এবং ফ্যামিলি মেম্বার অতক্ষণ চিন্তা ভাবনা করে ওরা ডিসিশন নিতে পারলো না, আপনাকে বলবো যে আপনি ডিসিশন নেন। এটার উত্তর একজনের যেটা দেবে ওইটাই, দুইটাই কিন্তু কন্ট্রোভার্সি, মানে একটার সাথে একটার কন্ট্রাডিক্টরি। তারপরে একজনের যেটা দিবে ওইটাই উত্তরটা আমরা নিব। কিরকম? একজনের যদি বলে যে ইনস্টিটিউট অল পসিবল কেয়ার, সমস্ত চিকিৎসা দেয় নট টু ভেন্টিলেট দ্য পেশেন্ট বাট কন্টিনিউ দ্য বেসিক মেডিকেল অ্যান্ড নার্সিং কেয়ার ইন দ্য ওয়ার্ড টু অপটিমাইজ দ্য পেশেন্টস কমফর্ট। রোগীর কমফর্ট দেওয়ার জন্য যত কিছু করা যায় করে ভেন্টিলেট না করেও চিকিৎসা করা যাবে, অথবা যদি কেউ বলে না রোগীকে ভেন্টিলেট দ্য পেশেন্ট টিল নিউমোনিয়া রিজলভ, ওইটা আমরা অ্যাকসেপ্ট করব। কারণ দুইটারই প্রস অ্যান্ড কনস আছে। দিলেও রোগী ভালো হয়ে যেতে পারে, যাবে, আবার এটার একটা সাইড এফেক্টও আছে। আবার না দিলেও আমরা মোটামুটি যেহেতু বয়স বেশি হয়ে গেছে এবং টার্মিনাল স্টেজে ডিমেনশিয়া রোগী, না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও ভালো হতে পারে। যে কোনো একটা মানে যেটা এটা হচ্ছে রোগীর সাথে আমি কথা বলছি, রোগীর অ্যাটেন্ডেন্টের সাথে কথা বলছি, তাদের ফ্যামিলির সাথে কথা বলছি, তাদের বক্তব্যটা গুরুত্বের সাথে নিয়েছি, এবং আমি যে জিনিসটা চিন্তা করছি তাদের সাথে শেয়ার করলাম। এই এক্সারসাইজটা করার জন্য এই সিনারিটা, এই ধরনের সিনারি আমরা দেব। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস টাচ করলাম। একটা হচ্ছে অটোনমি, বেনিফিশিয়েন্স, নন বেনিফিশিয়েন্স এন্ড জাস্টিস। এছাড়া 6 প্রিন্সিপালস অফ মেডিকেল এথিক্স আমরা আগে 4টা জানতাম, এখন আমি আবার রিসেন্ট একটা দেখলাম যে আপনারা অনেকেই জানেন হয়তো। দুটো জিনিস এখানে অ্যাড হয়েছে, একটা ডিগনিটি এন্ড ট্রুথফুলনেস, অনেস্টি। ডিগনিটি মানে পেশেন্টস এন্ড ডক্টর বোথ হ্যাভ রাইট টু ডিগনিটি। আমরা রোগীরও একটা মর্যাদা থাকবে, ডাক্তারের মর্যাদা থাকবে। আর ট্রুথফুলনেস, অনেস্টি মানে হচ্ছে দি পেশেন্ট ডিজার্ভস টু নো দ্য হোল ট্রুথ অ্যাবাউট দ্য ইলনেস এন্ড ট্রিটমেন্ট। আপনারা হচ্ছেন 21st সেঞ্চুরি ডক্টর, আপনারা অবশ্যই রোগীর সাথে, আমাদের মধ্যে একটা তাচ্ছিল্যের ভাব থাকে, এই আপনি কিছু বুঝবেন না, এটা কখনোই 21st সেঞ্চুরি ডক্টররা করবে না। প্লাস আপনারা এটা পাস করার পরে কিংবা অনেকেই আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়াতে আপনারা ডাক্তারি করতেছেন। আমি অনেকে দেখতেছি, আমাদের অনেক ট্রেনি ডক্টর এখন আমেরিকা, আপনাদেরকে এই এথিক্যাল ইস্যুগুলোকে খুব হাইলাইট করতে হবে। আমাদের দেশে এটা তেমন শুরু হয়েছে, আমাদের দেশে এটা কিন্তু হাইলাইট করার জন্য শুরু হয়েছে, কিন্তু বাইরের দেশে এটা খুব খুব গুরুত্বের সাথে দেখা হয়। আপনাদেরকে এগুলোতে ওরিয়েন্টেড করার জন্য আমাদের এই স্টেশনটা, এটা অবশ্যই এই ধরনের একটা স্টেশন থাকবে। চিন্তা করে যুক্তিযুক্তভাবে এই 6টা পয়েন্ট আপনার মাথার মধ্যে ঘুরাবেন, ঘুরিয়ে আপনি যে উত্তরটা দেবেন ওইটাই ভালো। এটা তো আমার মনে পাস করা সহজ। শুধু গ্রস স্যারদের সাথে সরাসরি কোনো ইয়াতে যাবেন না, কন্ট্রা না স্যার আপনি যেটা বলছেন
এটা না হলে এটা না বুঝে যেভাবে চিন্তা করতে আপনি থিঙ্কিংটাকে শার্প করে যেটা উত্তর দেবেন তারপর দেখালাম তো একই জিনিস আপনি দিলে এক ধরনের মানে এক্সপ্লেনেশন, না দিলে একটা এক্সপ্লেনেশন। তা আপনি এগুলো জাস্ট ডিসকাস করবেন এবং এথিক্যাল প্রিন্সিপাল যদি মনে রাখবেন, এটাই আপনার উত্তর। আপনারা অনেকক্ষণ শুনলেন, এবার প্রশ্ন করতে পারেন, স্যার আবার প্রশ্ন করতে পারেন যদি না বুঝে থাকেন, কিংবা কোনো পয়েন্ট যদি মিস করেন তাহলে ডু ইউ হ্যাভ এনিথিং এলস টু সে জিজ্ঞেস করতে পারে। আপনি যদি না হয় তাহলে আপনার প্রশ্নটা হয়ে যাবে, মনে করতে অবশ্যই পাস করে যাবেন। মনে রাখতে হবে যে সক্রেটিসের বিখ্যাত উক্তি আই নো দ্যাট আই ডোন্ট নো, সবাই এটা আই নো দ্যাট আই ডোন্ট নো। আপনি যদি সব জেনে ফেলেন তাহলে ইউ আর নট এ ওয়াইজ ম্যান, অনলি ফুলস নো এভরিথিং। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর